গল্প মেঘপুঞ্জি লেখনীতে অর্থের ইদিতা গল্প পর্ব ৮। উদীয়মান সূর্যটা আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়ছে। স্বাধীন চেতনার পাখিগুলো তাদের নিরে ফিরছে। রাস্তাঘাটে বাড়ছে কর্মব্যস্ত মানুষের ছুটোছুটি। দিন লুকিয়ে রাত নামছে, স্নিগ্ধতায় মুড়িয়ে যাচ্ছে হিমশীতল আবহাওয়া। অনেকদিন পর কিয়া ছাদে এসে দাঁড়িয়েছে। নিটোল নিশ্চুপ তার চলন, চুপচাপ দাঁড়িয়ে দেখতে সাদা কালো রঙের শত শত কাগজে মোড়ানো শহরটা। মাঝে মাঝে ভেসে আসছে গলির মোড় থেকে মিছিল সমাবেশের কণ্ঠ। তারা জোর গলায় তাল মিলিয়ে সৌভাগ্য নাম জপ করছে, যেন বেশ কয়েকদিন সে শুনতে পাচ্ছে সবার হাক ডাক। পা ঘুরালো সে, চলে এলো পূর্ব পার্শ্বের দিকে। ওই তো আলো আধারিতে কালো পোশাক পরিধান করা গোটা কয়েক মানুষ দেখা যাচ্ছে। এই মানুষগুলো এখন বাসার সামনে গেটের পাশেও দেখা যায়। কেটে গিয়েছে ৩-৪ দিন। এই কদিনে সৌভাগ্যর সাথে কি আর কোনো বাক্য বিনিময় হয়নি, না হয়েছে দেখা। তবে বোমার আর সৌন্দর্যর থেকে সব খবর সে নিয়েছে। সৌভাগ্য কী করছে, কোথায় যাচ্ছে, শরীর কেমন আছে, সবটা শুনে একটু শান্তি পেলেও মনের দিক থেকে সে বড়ই হতাশ। মানুষটা অকাম্য আচরণের পর একবারও নিজ থেকে এসে খবর নিল না কি আর। এত রাগ নাকি ভালোবাসা ফিকে হয়ে গেছে জানা নেই কি আর। অভিমানে সেও নিজ থেকে সৌভাগ্যকে কল করেনি। শুনেছে সৌভাগ্য এখন মেঘপুঞ্জিতে থাকে, তাই পাশাপাশি বিল্ডিংয়ের পাশাপাশি রুমে থাকার সান্ত্বনাটাও সে পায় না। মনে মনে হিসাব কষে সে, সৌভাগ্যকে বিশ্বাস করে কি সে ভুল করলো? সৌভাগ্য কি বাবা আনিস রায়হানের মতো অনীহা অবহেলা করবে তার প্রতি? না চাইতেও চোখ জোড়া ভিজে এলো। তবে ক্রিয়া নিজেকে সামলে নিল। অল্পতেই ভেঙে পড়া মেয়ে সে নয়। সে নিজের ওপর আস্থা রাখতে জানে। সৌভাগ্য যদি তাকে দাম না দেয়, শুধু মোহবা নিজের একান্ত সম্পত্তি ভেবে বন্দি রাখার চেষ্টা করে, তবে সেও নিজেকে মুক্ত করতে পারে। তবে তার আগে সৌভাগ্যকে পুরোপুরি বুঝতে হবে কি আর। সৌভাগ্য কী চায় সবটা জেনে বুঝে সে তার সিদ্ধান্ত নেবে। শালাভাই, জিমদের খোঁজ তো পাওয়া গেল না। পুলিশ পুরোদমে লেগে পড়েছে। সৌভাগ্য ব্যস্ত ছিল নিজের ফোনের মাঝে। আচমকা তাহের হাসানের আগমনে মনোযোগ কিঞ্চিত বাধা পড়ে। কপালে বাস পেলে সে বলে, ভূতের মতো উদয় হন কেন তাহের ভাই? তাহের হাসান অমায়িক হাসি হাসল। চেয়ার টেনে সৌভাগ্যর পাশে বসে ফোনের দিকে উকি ঝুঁকি দিয়ে বলল, এত মনোযোগ দিয়ে কী দেখছো শালা? সৌভাগ্য ফোনটা লক করে পাশে রেখে বলল, কিছু না, বলুন কি বলছিলেন? হ্যাঁ বলছিলাম, জিমের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। সৌভাগ্য একটু ভাবে, তারপর বলে, সেদিন রাতে যে অ্যাটাক করা হলো সে বিষয়ে কিছু জানতে পেরেছেন? তাহের হাসান কিছু কাগজপত্র এগিয়ে দিয়ে বলল, ওটার জন্য তাওয়াব রহমানকে সন্দেহ করছি। পুলিশ আর জসিম ওদিকে ঘেটে ঘুটে কিছু পেয়েছে। তার কিছু ছবি আর কিছু দরকারি কাগজপত্র এখানে আছে, দেখে নাও। সৌভাগ্য দেখল কাগজপত্রগুলো। সবাই প্রায় ছবির সাদা কালো ফটোকপি। সবগুলো তহফের যাতায়াতের করা গাড়ি আর বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ফটো নেয়া। তার মধ্যে থেকে একটায় চোখ আটকে গেল সৌভাগ্যর। আর সেটা হলো তাওহাব ওদের ক্লাবের পিছনে দাঁড়িয়ে। এটা সম্ভব সিসি ক্যামেরা থেকে নেওয়া। সৌভাগ্যর ব্রু কুচকে তাকিয়ে রইল। সেদিন রাতে তো দস্যুদের টার্গেট সৌভাগ্য ছিল না, কিয়া ছিল। তাওয়াফ কেন কিয়াকে মারতে চাইবে? হিংসা বিদ্বেষ শত্রুতা সব সৌভাগ্যকে ঘিরে। এর মধ্যে কিয়াকে জড়িয়ে তাকে হুমকি ধামকি দিতে যাবে কেন? সৌভাগ্য ছবিতে থাকা ডেট টাইম দেখল, রাত 11টা 27 মিনিট, জানুয়ারির 4। হ্যাঁ, এই সময়ই সৌভাগ্য আর কিয়া বারান্দায় ছিল। সৌভাগ্যর মস্তিষ্ক সচল হলো। সম্মেলনে তাও বলছিল, বউ নিয়ে বারান্দায় প্রেম করতে গিয়ে গুলিবিদ্ধ হওয়া। নব আলো নিউজ পেপারে তো এটা উল্লেখ হয়নি। যে ঘটনাস্থলে কিয়া উপস্থিত ছিল, তাহলে তাওয়াব কীভাবে জানলো? তাহলে কি কিয়াকে থ্রেট দেওয়া আগন্তুক তাওয়াফই? ভাবনার ছেদ পড়ল ফোনের রিংটুনে। একই টাইমে তাহেরের ফোনেও ফোন এসেছে। একসাথে দুজনের ফোন বেজে ওঠা। বেশ অবাকই হলো দুজনে। তবে অবাক কাটিয়ে ফোন কানে তুলতেই শুনতে পেল বোবানের দৃঢ়স্থির ভাঙা ভাঙা কাঁপানো স্বর। থমকে গেল সৌভাগ্য। হয়তো তাহের হাসানও একটু থমকেছে। রাত 10টা 44 মিনিট। গাড়ি হাওয়ার বেগে উড়িয়ে চিলাই নদীর পাশে হাজির হলো সৌভাগ্য আর তাহের হাসান। গাড়ি থেকে নামতে দেখল পুলিশ আর কিছু মানুষের সমাগম। কিছু একটাকে কেন্দ্র করে জড়ো হয়েছে সবাই। সৌভাগ্য পা চালালো দ্রুত। এগিয়ে যেতে বোবানের অশ্রুসিক্ত নয়নে চাইল। কাপা কাপা স্বরে বলল, ভাই, জিম।
তরাক মাটিতে পড়ে থাকা সাদা রঙের বস্তা দেখতে পায় সৌভাগ্য। তার মধ্যে থেকে অর্ধনগ্ন ছোট্ট ফ্যাকাশের শরীরটা দৃশ্যমান। বুকে কামড় দিয়ে ধরল কিছু একটা, অপলক চেয়ে দেখল পাংশুটে সাদা মুখখানা। চোখ বুজে নিল সৌভাগ্য। না, সে এমনটা একদমই আশা করেনি। সে কখনো ভাবেনি জিমের সাথে শেষ দেখা এভাবে মিলবে। বাচ্চাটা চঞ্চল আর সাহায্য প্রকৃতির ছিল। বেশি ছিল ভাই ভক্ত। সৌভাগ্য ভাই ছিল তার স্বপ্নের রাজা। সৌভাগ্য যখন যা বলতো এক বাক্যে রাজি হয়ে যেত। এই তো যেমন 4 তারিখ ফোন করে যখন দুপুরের বাইক অ্যাক্সিডেন্টের ঘটনা সৌভাগ্যকে বলল, তখন সৌভাগ্য বলেছিল সে যেন কেয়ার ওপর নজর রাখে, কখন কলেজে যায় কখন ফিরে তার সৌভাগ্যকে বলে। তখন ছেলেটা ঝকঝকে দাঁত বের করে অমায়িক হেসে বলেছিল, নো চিন্তা ভাই, আমি ভাবির পার্সোনাল নজরদার হব। সৌভাগ্য হেসে বলেছিল, ঠিক আছে, খবর ঠিকঠাক পাচার করতে পারলে এবার তোকে একটা বড় গিফট দেব। ভাই আমার কিন্তু একটা দোকান চাই, মজিদ চাচার দোকানে কাম করতে মন চায় না। সৌভাগ্য বলেছিল, কেন, মজিদ চাচা কিছু বলে? না তো, চাচা খুব ভালো মানুষ, কিন্তু আমারে ছুটি দেয় না যে। নিজের দোকানে যখন তখন ছুটি নিয়ে স্কুলের মাঠে খেলতে যাইতে পারুম। সৌভাগ্য বলেছিল, তাহলে সামনের মাসেই নতুন দোকান দিয়ে দেই, কি বলিস? জিম একটু ভেবে বলছিল, ভাই ছোটো মানুষ দেখা আমার দোকান থেকে সদাই নেব তো। কেন, এখন মজিদ চাচার দোকানে বসলে কেউ সদাই নেয় না? জিম শব্দ করে হেসে বলেছিল, ভাই ভুইলা গেছি, আমি তাহলে আজ থেকেই ভাবের উপর নজর দেবো আর দোকানদারি করবো। সৌভাগ্য প্রশস্ত হাসে। ছেলেটার বাচ্চা বাচ্চা কথায় সে খুব মজা পায়। কিন্তু কি হলো, জিম তো তার গিফট পাওয়ার আগেই বড়সড় গিফট সৌভাগ্যকে দিয়ে দিল। সৌভাগ্য আর দাঁড়ালো না। বড় বড় পায়ে হেঁটে জায়গা ত্যাগ করতেই সেখানে উপস্থিত হয় তাওয়াফ রহমান। পেছনে এলো বেশ কয়েক সাংবাদিকের গাড়ি। সৌভাগ্য কিছুই বলল না, তবে তার তীক্ষ্ণ চাহনি শক্ত চোয়াল বেশ জোরালো হলো রাগিয়ে। সাংবাদিক তাদের গাড়ি থেকে নামতেই সৌভাগ্য তার গাড়িতে বসে ঘুরিয়ে নেয়। সাংবাদিক চাইলেও সৌভাগ্যর সাথে কথা বলতে পারল না। তবে তাওয়াফ, বুবান এবং পুলিশকে ঘেরাও করে তারা। জিমের মৃত্যুর খবর পেয়ে চমকে ওঠে কিয়া। অবিশ্বাস্য চোখে মুখে বোঝার চেষ্টা করে ইমুর কথা। ইমুর নয়ন জলে ভরা। কিয়ার বুকটা হু হু করে কেঁদেও ওঠে। এত খারাপ হচ্ছে কেন তার চারপাশে? জিমকে দেখার ইচ্ছা বুবানকে বলতে সে জানায় ডেড বডি পুলিশের অধীনে। কিয়ার চোখ ফেটে জল গড়ালো দুফুটা। এতিম বাচ্চাটাকে অপহরণ করে এভাবে খুন করার স্বার্থ কী হতে পারে কি আর জানা নেই, কিন্তু মনে হচ্ছে এই নরপশুদের সামনে পেলে বটি দিয়ে কেটে দুভাগ করতো সে। জীবনে কি শনি লেগেছে, না হলে এত এত খারাপ কেন হচ্ছে? মনকে নানা বুঝ দেয় সে, কিন্তু মন তো কোনো বুঝ মানে না। সৌভাগ্যর হাতে ল্যাপটপ, তার তুখুর দৃষ্টি নিবদ্ধ ল্যাপটপের স্ক্রিনে। চলছে ক্লাবের সামনের সিসিটিভি ফুটেজ অনুযায়ী 4 তারিখ জিম দুপুর 2টোয় দৌড়ে ক্লাবের রাস্তা পার হয়। সৌভাগ্য আবার টেনে দেখে জিমের আবাসভবন মূলত ক্লাবের ডান পাশে একটু পিছনের দিকে। সেখানে হাফ বিল্ডিং বাসায় জিম সহ থাকে আরও 6-7 জন বাচ্চা। সাথে থাকে 2জন বয়স্ক পুরুষ। তাদের দায়িত্ব ছিল রহমত চাচার উপর। তিনিও মোটামুটি বয়স্ক মানুষ। তার পরিবারের বউ আর প্রতিবন্ধী মেয়ে ছাড়া কেউ নেই। মুড়ে ফুচকা বিক্রি আর ওই বাচ্চাদের দেখাশোনা করে সৌভাগ্য থেকে মাসে মাসে ভালো টাকা পায়। এছাড়াও সৌভাগ্য সময়ে অসময়ে তাদের পাশে তো থাকেই। ফুটেজে জিম দৌড়ে বাসার দিকে যায় ঠিকই, কিন্তু তার মিনিট 10 পর আরও একজনকে সেদিকে যায়, যা দেখে সৌভাগ্যর কপাল ভাঁজ হয়। এবং তার লোকটা ফিরে এলেও জিম আর ফিরে আসেনি। ভিডিওটা আবার দেখবে। সেই সময় রুমে প্রবেশ করে বুবান। সে বলে, ভাই আরও 2জন যে মিসিং, ওদের বিষয়ে আমাদের দ্রুত কোনো পদক্ষেপ নিতে হবে। আচ্ছা বুবান, একটা কথা বল। জি ভাই। রহমত চাচা নাকি 2 দিন ধরে ফুচকা বিক্রি করে না, কারণ কি? ভাই চাচি বলল চাচা নাকি অসুস্থ ছিল। সৌভাগ্য ভাবনায় মত্ত হয়ে বলল, কি হয়েছিল? জ্বর। সৌভাগ্য ছোট্ট করে বলে চুপ থাকলো। তার কিছুক্ষণ পর সৌভাগ্যর ফোন বেজে ওঠে তীব্র শব্দে। ফোনটা হাতে নিতে পুরনো পরিচিত নাম্বার দেখে চক্ষুদয় ছোটো হয়ে যায়। রিসিভ করে কণ্ঠে তীক্ষ্ণ ভাবেনে বলল, আসসালামু আলাইকুম, এমপি পুত্র সৌভাগ্য আউসব বলছি। অপর ব্যক্তি সৌভাগ্যর সুচিল খোঁচা ঠিক বুঝতে পারল, তবে হয়তো গায়ে মাখানোর প্রয়োজন মনে করল না। সে বিদ্রুপ লেজ ধরে বলল, জাহির করে বলতে হবে না, আমি তো কানা নই, দেখে শুনেই কল করেছি। সৌভাগ্য ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, বাহ, তাহলে তো বিরল ব্যাপার।
জেনে শুনে জাতশত্রুকে ফোন দেওয়ার কারণ কি? তাওফ নাগের টোকায় সাদা ব্যান্ডেজটায় আলতো হাত বুলিয়ে বলল, কোনো এককালে তো জানের দোস্ত ছিলাম, তাই ভাবলাম বিপদে একটু খোঁজ নেই। সৌভাগ্যর দৃষ্টি কুঁচকে গেল। বিপদ? তাওয়াব বিদ্রুপাত্মক উত্তর শুনলাম এবং দেখলাম তোর এলাকার জলজান্ত মানুষ, ওহ সরি, বাচ্চা উধাও হচ্ছে, আবার চিলাই নদীর পাশে তাদের লাশও উদ্ধার হচ্ছে। নির্বাচনের আগলে এগুলো তো বিপদই, তাই না? সৌভাগ্য দাঁতে দাঁত চেপে বলল, এগুলোর সঙ্গে নির্বাচনের সম্পর্ক কি? উপাস থেকে হাসির শব্দ হলো। তাও হাসছে। সৌভাগ্যর মুখশ্রী কঠিন হলো। যে নিজের এলাকায় নিজের দায়িত্ব সামলাতে পারে না, সে এমপির দায়িত্ব পালন করবে কিভাবে বন্ধু? এক পর্যায়ে বক্র হাসি ফুটিয়ে তুলল পৌরশালী ঠোঁটের কোণে। আমার দায়িত্ব নিয়ে তোকে চিন্তা করে মাথা নষ্ট করতে হবে না। সৌভাগ্য আউস অফ তার দায়িত্ব পালনে হেলা করে না। আচ্ছা তাই? অবশ্যই, তার প্রমাণ চাই। ওয়েট বলছি, 8 বছর আগে দায়িত্ব পালনের খাতিরে শৈশব বন্ধুকে খাতির যত্ন করতে পুলিশ হাজতে পাঠিয়েছিলাম। শুধু তাই নয়, বন্দুকদের বিষাক্ত বন্ধন ছিন্নও করেছিলাম। তাওয়াফের মুখ শক্ত হয়ে গেল, চক্ষু হয়ে উঠল লাল। মনে পড়ে গেল অতীতের তিক্ত ঘটনা, বন্ধুর রূপ পাল্টে স্বার্থবাদী হয়ে ওঠার গল্প। তাওয়াফ হাত দিয়ে ফোনটা শক্ত করে চেপে ধরে বলল, বন্দুক তো কাকে বলে জানিস? তোর মতো নেমো খারাপ বন্ধু বুঝবে রে। তোরা জানিস শুধু কেড়ে নিতে আর সুযোগের সদ্ব্যবহার করতে। সৌভাগ্য শান্ত, কথাগুলো যেন সৌভাগ্যের কান স্পর্শ করল না। কণ্ঠটা খাদে নামিয়ে নিম্ন তেজে সে বলল, কলিজায় লাগলো বুঝি? সেদিন আমারও লেগেছিল। কেটে গেল ফোন কল। নির্বিশেষে চেয়ে রইল ফোনের দিকে সৌভাগ্য। বোবান শুধু নীরব দর্শক হয়ে দেখল এবং কথাবার্তা শুনল। সে সময় এলো ইমান। বোবান ইমানকে দেখে বসতে বলে চলে গেল বাহিরে। হেলেনাকে দিয়ে নাস্তা পাঠাতে হবে। ইমান টুকটাক কথা বলে সৌভাগ্যর হাতটা চেপে ধরল। আগের থেকে যা ঘাটা অনেকটুকু শুকিয়ে গিয়েছে। ইমান ব্যান্ডেজ খুলে নতুন করে ব্যান্ডেজ দিয়ে ঔষধপত্র বোঝাতেই হেলেনা নাস্তা নিয়ে এলো। সৌজন্যতা হেসে ইমান বলল, নিয়ে যেতে। সে খাবে না। হেলেনা নিল না, রেখে গেল। ইমান আরও কিছু কথা বলে উঠল নিজ বাসায় যাওয়ার উদ্দেশ্যে, কিন্তু পা জোড়া তার দরজার কাছে গিয়ে থেমে গেল। ফিরে তাকে দেখল সৌভাগ্য বিছানায় চিন্তিত মুখে বসে। ইমান শান্ত কণ্ঠে বলল, সৌভাগ্য? চোখ তুলে তাকালো সে। হ্যাঁ বল। ইমান পুরোপুরি ঘুরে দাঁড়িয়ে বলল, সময় থাকতে নিজের আমানত বুঝে নিস। অবহেলা মারাত্মক একটি রোগ। এটা সম্পর্কের শুরুতে আক্রমণ করার সুযোগ পেলে জীবন ধ্বংস করে ছাড়বে। সৌন্দর্য নিশ্চুপ তাকিয়ে রইল শুধু। ইমান আর দাঁড়ালো না, গটগট পায়ে স্থান ত্যাগ করলো সে। হেলেনার আগে ফুসছে। বুবান অসহায়ের মতো তাকিয়ে আছে। কিছুদিন যাবৎ সে বুকে সময় দিতে পারছে না। খুব দরকার ছাড়া তাদের কথাও হচ্ছে না। আর হবে বা কীভাবে? সে তো সারাদিন দৌড়ের উপর থাকে। রাত 1টায় হেলেনা ব্যাগপত্র গোছাচ্ছে, উদ্দেশ্য বাপের বাড়ি চলে যাওয়া। বুবান সেই ব্যাগটাই দেখছে আর শুকনো ডুব গেলছে। আল্লাহ মালুম কিছু বললে না আবার বউ তাকে মেরে বসে। কিন্তু কথা তো বলতেই হবে, না হলে বিয়ের 3 মাস না হতেই বউ বাবার বাসায় গেলে বোবানের সম্মান থাকবে। আর তার ওই রাক্ষস শ্বশুর, যাকে দেখলেই বোবানের হাঁটু কাঁপে। বউ রেগে চলে গেলে বোবান এবার শ্বশুরের ভয়ে হার্ট অ্যাটাক করবে। কোনোরকম মনে সাহস জুগিয়ে মিষ্টি মুখে ডাকলো, হেলাফেলা, ও হেলাফেলা। হেলানার রাগে দৃষ্টিতে বোবানের জবান আপনা আপনি বন্ধ হয়ে গেল। মিনিট খানেক পর আবার বলল, এত রাতে বাড়ি যায় না বাবু, আমি না হয় কাল সকালে দিয়ে আসবো। অগ্নিজরা কণ্ঠে হেলেনা বলল, বা দারুণ। আমি বাবার বাসায় গেলে তোমার খুব শান্তি, তাই না? এই জন্য বুঝি না আটকিয়ে নাচতে নাচতে বলছো রেখে আসবে সকালে। বেচারা বোবান ইনোসেন্ট হাসি টেনে বলল, না বাবু, তুমি গেলে আমার কি ভালো লাগবে বলো? কিন্তু তুমি যেতে চাইছো, তাই বললাম আমি দিয়ে আসব। একদম ভালো সাজতে আসবে না। তোমাকে আমার চেনা আছে হয়ে গেছে। শুধু তোমাকে না, তোমাদের গোষ্ঠীকে চেনা হয়ে গেছে। তোমরা সব এক। বিয়ের আগে মিষ্টি মিষ্টি কথা বলো আর বিয়ের পর পাত্তাই দাও না। বোবান চমকে উঠে দরজা ভালো মতো লক করলো। এই কথা কেউ শুনলে রক্ষা নেই, বিশেষ করে শারমিন বেগম। উনি শুনলে তো ঘুম হারাম হয়ে যাবে। আস্তে আস্তে, এত জোরে বলছো, কেউ শুনলে কি হবে? শুনুক, তাতে আমার কি? আমি ভয় পাই কাউকে? আমি হেলেনা, জান্নাত হুমায়রা।
হেলালুদ্দিনের মেয়ে, আমার ভয় ডর নাই। ভুবন হাত জোর করে ক্ষমার ভঙ্গিতে বলল, ক্ষমা করো মা, আস্তে কথা বল, না হলে তোমার শাশুড়ি শুনলে বাড়ি মাথায় তুলবে। হেলেনা আরও এক পা চটে গেল। গায়ের ওড়না কোমরে গুজে তেড়ে গিয়ে বলল, এই তোমার উড়ে আসা মাটা আমার পিছনে লেগে থাকে কেন সারাদিন? আমি কি তার বাড়াবাতে চাই দিয়েছি? সবসময় আমাকে খুঁচিয়ে খুঁচিয়ে কথা বলে। ভুবন ফের অসহায় বনে গেল। সে জানে শারমিন বেগম হেলেনাকে পছন্দ করে না, ভুবনকেও তো করে না। যতটুকু ভালোবাসা দেখায় তার দায়ে পড়ে, কিন্তু তাই বলে সে বয়স্ক মায়ের সমতুল্য কারোর সাথে চটপট করে কথা বলতে পারে না। একে তো সে বাদল বারিশার মা। আসে আর কিছুদিন, বাবা ফিরে এলে হয়তো আবার তারা সিঙ্গাপুরে ব্যাক করবে। তাই বুবান সব চুপচাপ মেনে নিচ্ছে। বুবান হেলেনাকে শান্ত করতে বলল, এই তো আব্বা ফিরলেই চলে যাবে, সে একদিন, একটু সহ্য করো বউ। কোনো সহ্য টহ্য নেই, আমি এখনই আমাদের বাসায় যাচ্ছি। আর তুমি, তোমার মুক্তি, তোমার প্রথম বউ রাজনীতিকে ধুয়ে পানি খাও, ওর সাথে সংসার করো, আমার ধারে কাছেও যেন না দেখে তোমায়। একদম বলে দিলাম। হেলেনার একরোখা জবাব শুনে ভুবন চুপ করে থাকে। হেলেনা জামটা মেরে হাতের কাপড় রেখে ওয়াশরুমে যেতে যেতে বলে, বিয়ে করেই এদের দায়িত্ব ফুরিয়ে যায়, আর খোঁজখবর কিছু নেওয়ার প্রয়োজন মনে করে না। নিজে নাচতে নাচতে গিয়ে বিয়ে করে পরে অচেনার মতো ঘাপটি মেরে বসে থাকে। ভাই, তোদের বিয়ে করতে বলছিল কে? নির্বাচন নিয়ে সংসার কর, বউ লাগবে না তোদের। ঠাস করে দরজা লাগিয়ে দিল হেলেনা। ভুবন হেলেনাকে বকবক শুনে দ্রুত ব্যাগটা সরিয়ে রাখল। বউকে সে কোনোভাবে আজ ও বাসায় যেতে দেবে না। নিস্তব্ধ নিশীতে ঘুমের দেশে তলিয়ে কিয়া ঘুমিয়েছে মিনিট 30 হবে। ঠান্ডা অনুভব করতে গায়ে জড়ানো কম্বলটা আরও ভালোভাবে পেঁচিয়ে নিল। না, শান্তি হচ্ছে না। শীতের কিছু অনুভব করছে সে, তাই নড়েচড়ে ভালো করে শুলো। কিন্তু হঠাৎ মনে হলো কোমরের কাছে ঠান্ডা হাতের স্পর্শ। শরীর কিঞ্চিত কেঁপে উঠল কিয়ার। রাতের এই মধ্যপ্রহরে রুমে যে কিয়া ছাড়া দ্বিতীয় শরীরের অস্তিত্ব আছে তাও খুব কাছ থেকে সেটা বেশ বুঝতে পারছে কিয়া। কিছু সময় অতিবাহিত হলে চক্ষুকুল ছাপিয়ে নেমে এলো নোনা জলের ধারা। বাধা দিল না কিয়া, ছেড়ে দিল মুক্ত বাঁধনের মতো। খুব করে চাইছে মানুষটাকে দূরে সরিয়ে দিতে, তার সান্নিধ্য সে চায় না, কিন্তু বেহায়া মন যেন আজকাল কিয়ার ঘোর বিরোধিতা করে। তাই তো পারছে না সরিয়ে দিতে, দূরে ঠেলে দিতে। সে কোনোরকম ঠোঁট ভেঙে উচ্চারণ করল, পাষাণ। আর বলতে পারল না। দুহাতে মুখ চেপে ফুপিয়ে উঠল কিয়া। সেই মুহূর্ত পিছন থেকে জোরে ধরা মানুষটা আরও নিবিড় হলো প্রেয়সীর নিকট। এলোমেলো নিঃশ্বাস ত্যাগ করে ছোট্ট একটা চুমু এঁকে দিল কানের ললিতে। পুরুষালী চাপা কণ্ঠে বলল, অমূল্য রত্ন চিনো, যে রত্নের নিকট পৃথিবীর অন্য সব ফিকে মূল্যহীন। তুমি আমার সেই রত্ন। একটু থেমে এলোকেশে চুলে ফের চুমুক এলো, অতপর ঘাড়ে মুখ গুজে বড় একটা নিঃশ্বাস টেনে অস্থির জড়ানো কণ্ঠে বলল, আমার নিঃশ্বাস, আমার হৃৎপিণ্ড। তোমাকে অবহেলা করা মানে আমার মৃত্যুকে আমন্ত্রণ করা। আমি জেনে শুনে কখনো আমার ধ্বংস ডেকে আনতে পারি না। আমি তো বোকা নই, সোনা। চোখের পানি বাদ মানছে না কিয়ার। দুহাতে মুখ মুছে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। ইচ্ছা করছে পাষাণ একরোখা মানুষটাকে দূরে সরাতে। তার ভালোবাসার গভীর স্পর্শগুলো সহ্য হচ্ছে না, কিন্তু সে পারছে না। কোনোভাবে তাকে দূরে ঠেলে দিতে পারছে না। সৌভাগ্য নিশ্চুপ হয়ে প্রেয়সীর সান্নিধ্যে ডুবে আছে, যেন সে বহুদিন পর শান্তিনীরের খোঁজ পেয়েছে। বেশ কিছু সময় পার হতেই যখন কি আর থামার নাম নেই, তখন আলগোছে ঘুরিয়ে নেয় তার দিকে। নিশুতি অন্ধকার আবসা, কান্না ভেজা চোখে, মুখে দৃষ্টিগোচর হয় সৌভাগ্যের। গুলিবিদ্ধ হাতটা আস্তে করে নাড়িয়ে চোখের পানি মুছে দিয়ে টুপ করে চুমু খেলো প্রিয় নানির ললাটে। এত রাগ অভিমান যে কান্না করেই 22-এর বন্যায় আমাকে ভাসতে চাইছ। কিয়া নিরুত্তর। সৌভাগ্য মাথা নামিয়ে কিয়ার কপালে কপাল ঠেকিয়ে নিচু কণ্ঠে বলল, কী করলে রাগ কমবে বলো। চোখ তুলে চাইল কিয়া। কতগুলো দিন পর এই পুরুষের দেখা পেল সে। অন্ধকারেও দোসর মনে গভীর দৃষ্টিজোড়া কিয়া অনুভব করলো যেন। গুটিয়ে রাখা হাত ছাড়িয়ে আলতো করে সৌভাগ্যের গালে রাখল। নেবুসরা বলল, আমি অবহেলা ভয় পাই, সহ্য করতে পারি না। টুপ করে চোখের কোনা গড়িয়ে এক ফোঁটা নোনা জল পড়ল মেয়েটার।
সৌভাগ্য আলতো করে হাত বাঁকিয়ে কিয়ার হাতের উপর রেখে বলল, আমি তোমাকে অবহেলা করতে পারি না সোনা। কিয়ার এলোমেলো অভিযোগ অভিমানগুলো দলা পাকিয়ে এলো কণ্ঠনালীতে। একটু ঢোক গেলে ফিসফিসে বলল, করতে না পারলেও করেছেন, কষ্ট দিয়েছেন আমাকে, আঘাত করেছেন আমাকে। আমি কারো উপর নির্ভরশীল হতে চাইনি, আপনি বাধ্য করেছেন, আর এখন আমার অন্তর জ্বালিয়ে মারছেন। সৌভাগ্য কৌশলে কিয়াকে বুকের মধ্যে চেপে ধরল, জড়ানো কণ্ঠে বলল, এমনটা নই শোনা, আমি চিন্তিত ছিলাম তোমাকে নিয়ে। সেদিন রাতে ওরা আমাকে না তোমাকে টার্গেট করেছিল, বুঝতে পারছো? সেদিন একটু এদিক এদিক হলেই ওরা তোমাকে। সৌভাগ্য থামলো, এরপর আবার বলল, ভাবলেই আমার কলিজা শুকিয়ে আসে। তুমি তুমি আমাকে কেন আগে বিষয়গুলো ক্লিয়ার করলে না? আমি আগে থেকে জানলে কিছু একটা করতে পারতাম। কিয়া অবাক হয়ে গেল সৌভাগ্যর কথা শুনে। মাথা তোলার চেষ্টা করতেই পুরুষালীর হাতের বাধা পেয়ে লেপ্টে রইল সৌভাগ্যর মাঝে। কিয়ার শ্বাস প্রশ্বাস দ্রুত ওঠানামা করছে। সেদিন রাতে তাকে টার্গেট করা হয়েছিল, কিন্তু কেন? কী বিষয় তাকে মারতে চেয়েছিল সে হিসাব মেলাতে পারছে না। সেই নাম্বার থেকে এই কদিন কোনো মেসেজও আসেনি। কিয়া বেশ কয়েকবার কল দিয়েছিল, কিন্তু লাভ হয়নি, কারণ নাম্বার অফ। ভাবনায় মশগুল কিয়া ভাবতে ভাবতে গভীর তন্দ্রায় ডুব দিল। পরম আবেশে আর শান্তিপূর্ণ ঘুম তার। ভারী নিঃশ্বাসের শব্দে সৌভাগ্য নরম হাসল। মেয়েটাকে যতটা শক্ত মনের ভেবেছিল সৌভাগ্য, সে মোটেও ততটা শক্ত মনের না। সৌভাগ্য কম্বল টেনে কিয়ার মাথা পর্যন্ত ডেকে নিজের মধ্যে আরও জড়িয়ে নিল। কিয়া যেন ঠিক একটি বিড়ালের বাচ্চা। অদর করে দৃষ্টিময় হাসি টেনে সৌভাগ্য চোখ বন্ধ করে ধরল ঘুমানোর চেষ্টায়। ধাপধুপ বাড়ির শব্দে কিয়ার কান সোজা হলো। চোখ মুখ কুচকে কম্বলের নিচ থেকে মাথা তুলে চাইল পিটপিট করে। কানে আসছে দরজার ওপাশ থেকে ইয়ামিনের গলা। সে সমান তালে চেঁচাচ্ছে, তিয়াম্মা, 5 মেই ওঠে না, মাম্মা বোঝা দিবে ও তো। এক নাগারে হাগর বাগর হাবঘর বকছে সে। কিয়া হাই তুলে বলল, ইয়ামিন আস্তে দেখা, দরজা ভেঙে ফেলবি তো। ওপাশ থেকে ইয়ামিন এলোমেলো বলি চলল, তুমি দরজা তুলো, মাম্মা লাঠি আনো, তিয়াম্মারে মালো। কিয়া মৃদু চেঁচিয়ে উঠল, আমাকে লাঠি দিয়ে মারবি? দাঁড়া, আমি টিকটিকি ধরে আনছি, আজ তোকে টিকটিকির মধ্যে শুইয়ে রাখবো। ব্যাস, ইয়ামিন নেই, তার টুশব্দও পাওয়া গেল না। কিয়া বুঝল ডোজটি কাজে লেগেছে। টিকটিকির কথা শুনে ইয়ামিন পালিয়েছে। কিয়া বালিশের তলায় হাত দিয়ে ফোন নিতেই থমকে গেল। বুকের মধ্যে ছলৎ করে উঠল রাতের আদরে আবসা মুহূর্তের কথা অনুসরণ হতেই। সৌভাগ্য এসেছিল রাতে, কিন্তু কিভাবে? কিয়া দ্রুত বিছানা ছেড়ে দাঁড়িয়ে বারান্দার কাছে গেল। বারান্দার লক তাহলে কি সে স্বপ্ন দেখেছে? অস্থির মনচিত্তে ফের বিছানায় গিয়ে বসতেই দেখে ছোট্ট একটা সাদা চিরকুট টেবিলের ওপর। হাতে নিতেই ছোট্ট ঠোঁট নাড়িয়ে উচ্চারণ করে বাংলা বর্ণমালায়। তাতে আদুরে ভাষায় নির্লজ্জ কিছু বাণী লিখেছে, সৌভাগ্য আউসাফ, মিসেস আউসাফ আহমদ বারিবা কিয়া। নিজের যত্ন নেবেন, বেশি বেশি খেয়ে শরীরে শক্তি যোগান দিবেন। এমন রুগ্ন শরীরে আমাকে সামলানো আপনার পক্ষে অসম্ভব হয়ে উঠবে। তবে আমি কিন্তু গতরাতে নিজেকে সামলিয়ে মহাপুরুষের পরিচয় দিয়েছি। পরবর্তীতে হয়তো মহাপুরুষ ট্যাগটা ধরে রাখতে পারবো না, তাই আগে থেকে প্রস্তুতি নিন। এতে আপনার এবং আমার দুজনের জন্য ভালো। আপনার একমাত্র মহাপুরুষ স্বামী। কিয়া লজ্জায় লাল নীল রঙের রঙিন হলো। মুখ লুকালো বালিশের ভাঁজে। ইস, মানুষটা একদম ফাজিল। সুযোগ পেলে কিয়াকে লজ্জা দিবে। রুমের মধ্যে ইয়ামিনের চিল্লাচিল্লি শুনে তানিয়া পা চালিয়ে রুমে প্রবেশ করে দ্রুত গিয়ে দেখে ইয়ামিনের জানালার গ্রিল ধরে ঝুলছে। অনেকটা উপরে উঠে গিয়েছে সে। জানলার উপরে এসি। ইয়ামিন ইদানিং ওটাকে টার্গেট করে জানলার গিল বয়ে ধরতে যায়। বেশ কয়েকবার না পারা সত্ত্বেও একই কাজ করে দেখে তানিয়ার মেজাজ চটে যায়। থাক, ঝুলে থাক। নিষেধ করার পরও বানরের মতো ওখানে ঝুলে যাস, ঝুলেই থাক, আজকে আর নামাবো না। ইয়ামিন ঠোঁট ফুলিয়ে ছোট্ট মাথা ঘুরিয়ে মাম্মামকে দেখার চেষ্টা করলো। তানিয়া যেহেতু ওর পিছনে, তাই দেখতে পেল না। নামি মাম্মা, হাতে ব্যথা পাই। তানিয়া খেপে গেল, চড়া গলায় বলল, হাতে ব্যথা পাক, ব্যথা পেয়ে হাত মরে যাক, তারপর আমিও দেখব তুই হাত ছাড়া তেলেপিঠা কীভাবে খাস। হাত মরে গেলে তো ইয়ামিন পিঠা খেতে পারবে না।
বুঝতে সে কান্না করে দিল, মাম্মা নামি, মাম্মা আল উঠবো না, বালু ছিলে আমিন, আল উঠবো না। তানিয়া ঘুরে দাঁড়িয়ে রুম থেকে বের হতে হতে বলল, উঠবি না কেন? সব সময় উঠবি। আর আমার ভালো ছেলে আমিনের দরকার নেই, তুই ঝুলেই থাক। এখানে নিজের নাম ঠিক করে বলতে পারে না, ঠিক করে দাঁড়াতে পারে না, আর বান্দরের মতো এটা ওটা বয়ে উঠে যায়, যারা মানুষ না। আমি কোনো বানানোর বাচ্চা জন্ম দিয়েছিলাম? তানিয়া গড় করে বলতে বলতে চলে যায়। ইয়ামিন চিৎকার করে কেঁদে দিলে ইমু আর কিয়া দৌড়ে আসে সেখানে। ইয়ামিনকে দেখে ইমু হেসে দেয়, কিন্তু কিয়া গিয়ে ওকে নামিয়ে নেয়। ফর্সা গোলগাল মুখটা নিমেষেই লাল টমেটো হয়ে গেছে। থাক, কান্না করে না, ভয় নেই। ইয়ামিন ফুপির আদর মাখা কথা শুনে আহ্লাদে হয়ে গেল। ঠোঁট ফুলিয়ে হাত দেখিয়ে বলে, আমার হাত মরে যাবে, আমি তেলাপোতা, টেতে পাবো না। ছোট ছোট হাত দুটো লাল হয়ে গেছে। কে হাতে ফু দিয়ে বলল, মরবে না, তবে যদি আবার বানরের মতো ঝুলতে চাও তাহলে মরে যাবে। ইয়ামিন মাথা নাড়ায়, না, আল ঝুলবো না, গুড বয়। ইমু তখন বিদ্রুপ করে বলল, কেন ঝুলবি না? আলবাত ঝুলবি। চল বাবু, আমি তোকে জঙ্গলে ছেড়ে দিয়ে আসি, ওখানে তোর সঙ্গীদের সাথে গাছে ঝুলে বেড়াবি। ইয়ামিন ফুপির দেখা দেখি হাতে ফু দিচ্ছিল। ইমুর কথা শুনে পিছু বুঝলো না, কিন্তু ভালো কিছু বলেনি সেটা আন্দাজ করে বলল, ঘিমু। ইমু চেঁচে বলল, থাপ্পড় দিব। কিয়া ধমকে উঠল, ইমু ঠিকভাবে কথা বল। ইমু চুপ হয়ে গেল, তারপর বলল, এখনও ঠিক করে হাঁটতে জানে না, আর গ্রিল বয়ে চাঁদে উঠে যায়। ইমু চলে যায়। কিয়া মুচকি হেসে দেয়। পেশিবহুল পিটানো শরীরে শুভ্র পাঞ্জাবির উপর কালো শাল জড়িয়েছে, চুলগুলো পরিপাটি করে সেট করা, হাতে সোনালি চেইনের ঘড়িটা চকচক করছে। ফর্সা মুখের চাপদারিগুলো সৌন্দর্য যেন দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। সৌভাগ্যর ব্যস্ত পায়ে সদর দরজা পেরিয়ে বের হলো সে। ধূসর মণি দুটো ঘুরিয়ে এদিক সেদিকে নজর ফেলে দাঁড়ালো বাহিরে। পেছনে সাদা পাঞ্জাবি আর বড় মুজিবকুট পরিধান করে দাঁড়ালেন সাজ্জাদুন সাহেব। একটু পর বুবারও এসে দাঁড়িয়েছেন চাচা যান এবং প্রিয় ভাইয়ের মতো শুভ্র পাঞ্জাবিতে। জাহানারা বেগম, হেলেনা, বারিশা আর শারমিন বেগম সবাইকে বিদায় জানালো। নতুন কিছুর আগমনে জাহানারা বেগম কিয়াকে আসতে বলেছিল, কিন্তু সে লজ্জায় এমুখো হয়নি। দানায় পানায় বুঝিয়ে এড়িয়ে গিয়েছে। কিয়া আসেনি, তাই তানিয়াও আসেনি। আর মিসেস আহমেদের কোমর ব্যথা বেড়েছে, সেও আসতে পারেনি। ইমান হসপিটালে গিয়েছে। সবাই দুপুরে একসাথে একদম ভোট কেন্দ্রে গিয়ে দেখা করবে ভেবেছে। পাশাপাশি 3টি গাড়ি রাখা, একটাই সাজ্জাদুন সাহেব রবিন জসিম যাবে, আরেকটাই সৌভাগ্য বোবান যাবে, অন্যটাই গার্ড যাবে। সৌভাগ্য কি নিজের গাড়ির সামনে দাঁড়ালো। ডোর খুলে চুপচাপ দাঁড়িয়ে রইল সে। বোবান গাড়িতে উঠে বলল, ভাই আসেন, দাঁড়িয়ে আছেন কেন? সৌভাগ্য কিছু বলল না। আরও মিনিট 5 অতিক্রম হলে শুধু ঘাটটা হালকা ঘুরিয়ে কাত করে বাঁকা হেসে উঠে বসলো গাড়িতে। অদূরে 3তলার ছাদ হতে তা দেখে মুচকি হেসে চোখ বন্ধ করে নিল এক রমণী। অতপর বিড়বিড় করে আওড়ালো, আমার সুদর্শন স্বামী, জয় বার্তা নিয়ে ফিরে আসুন, আপনার অপেক্ষায় রইলাম। অসংখ্য মানুষের হইচয়ে কান তবদা খেয়ে যাবার মতো অবস্থা। তবু সবাই আনন্দ মিছিলে ব্যস্ত। রবিন জসিম আনন্দে হাত উঁচিয়ে ডান্স করছে। বুবানকে কিছু ছেলে মিলে কোলে তুলে জয় আনন্দ পালন করছে। সৌভাগ্য এবং সাজ্জাদুন সাহেব মুখোমুখি দাঁড়িয়ে। বিপুল ভোটে জয়ী হয়েছে সৌভাগ্য আউসাব। এমপি পুত্র থেকে সে এখন এমপি পদ জয় করেছে। সাজ্জাদুন সাহেব খুশিতে আত্মহারা। ছেলেকে জড়িয়ে ধরে চুমু খেলেন। সৌভাগ্যর গায়ে জড়ানো কালো শালে খুশি মিশ্রিত কণ্ঠে বলল, বাপ, অনেক দায়িত্ব তোমার উপর এখন। সব দায়িত্ব নিখুঁতভাবে পালন করবে, কখনো কোনো অন্যায়কে ছাড় দেবে না, সবসময় সত্যের পথে থাকবে। প্রত্যুত্তরে সৌভাগ্য বাবার পিঠ হাতে রেখে শান্ত কণ্ঠে বলল, দোয়া রাখবেন আব্বা। সাজ্জাদুন সাহেব মিষ্টি হাসলেন। বাবা ভাইয়ের সুন্দর মুহূর্ত ক্যামেরাবন্দি করলো সৌন্দর্য আর বাদল। সৌভাগ্য চোখ তুলে তাকালো অদূরে, শান্ত দৃষ্টিতে চেয়ে আছে তাওয়াফ রহমান। সৌভাগ্য চাইতেই সে জায়গা ত্যাগ করলো। তাওয়াফ রহমান 4,588টা ভোট পেয়েছে, সেখানে সৌভাগ্য 9,870টা ভোট পেয়ে বিজয়ী হয়েছে। খুশির শেষ নেই কারো। সবাই লোক সমাগম নিয়ে রাস্তায় নেমে গেল। এখন আনন্দ মিছিল এলাকার ঝড় তুলবে।
সৌভাগ্য ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম। জয় বঙ্গবন্ধু, জয়। জয় সৌভাগ্য ভাইয়ের জয়। নতুন এমপির আগমন, শুভেচ্ছার স্বাগতম। একাধিক মানুষের কণ্ঠে শুনতেই কিয়ার বুক ধক করে উঠল। সোফা থেকে সটাক দাঁড়িয়ে গেল। জাহানারা বেগম দ্রুত পায়ে মিষ্টি পানি নিয়ে এগিয়ে এলো। পিছনে হেলেনা, হিমু, ইমু আছে। তানিয়া মিসেস আহমেদকে ধরে আনলো। ইয়ামিন ছাড়া পেয়ে ছুটে লাগলো গেটের দিকে। শারমিন বেগম আর বারিশা মিলে দাদুকে বের করে আনলো। সবার মাঝে অসম্ভব আনন্দ আজ বিরাজ করছে। জাহানারা বেগম হেসে মিষ্টির ট্রেটা কিয়ার দিকে এগিয়ে ধরে বলল, কি হলো আম্মা জান, মুখ এমন চুপসে আছে কেন? আমার ছেলে জয় নিয়ে ফিরেছে, চলো তাকে বরণ করবে। কেয়ার গলা শুকিয়ে এলো। শুকনো মুখে হাসি ফুটিয়ে বলল, আমি কেন আম্মু, আমার কেমন ভয় করছে। কেয়ার সহজ স্বীকারোক্তিতে সবাই হেসে ফেলল। জাহানারা বেগম মাথায় পরম মমতায় হাত বুলিয়ে বলল, বিদায় সময় তো অজুহাত দেখিয়ে আসলে না, তাই ঠিক করেছি নতুন আগমনে তুমি বরণ করবে। তাছাড়া তোমার বরকে তুমি আদর যত্ন করে মিষ্টি মুখ করাবে। মা যতই হই, এখন ছেলের কাছে বউ এর থেকে বড় আপন কেউ নাই, বুঝলে? অসহায় মুখে তাকিয়ে কিয়া বলল, আম্মু এভাবে বলো না, উনি তোমাকে খুব ভালোবাসে। জাহানারা বেগম ফেরে এসে বললেন, আচ্ছা আচ্ছা চল, তুমি তোমার বরকে মিষ্টি খাওয়াবে আর আমি আমার বুড়ো বরকে মিষ্টি খাওয়াবো। রিয়েল, আমি তোমার বল। হঠাৎ ইয়ামিনের এমন কথায় অবাক চাইল সবাই। সে ইমানের কোলে হাসি হাসি মুখে তাকিয়ে জাহানারা বেগম উচ্চস্বরে হেসে বলল, এতদিন দাদন বলতে বলতে আজ বিয়েন পাতিয়ে এখন বউ করতে চাইছিস? আমার বুড়ো বর শুনলে তোর জন্য তেলে পিঠা আর নিষিদ্ধ করে দিবে। সবার হাসি দেখে ইয়ামিনও মুখে হাত দিয়ে হাসলো কিছুক্ষণ। বারিশা বলল, চাচিমা, চাচা এবার ইয়ামিনকে গুলি করে দেবে কিন্তু। সঙ্গে সঙ্গে ইয়ামিন বলল, না, দাদু ভালো। মিসেস আহমেদ বললেন, দাদুর বউ নিয়ে টানাটানি করছিস? দাদু ভাই, এবার তোকে সত্যি সত্যি দাদু গুলি করে মেরে দেবে। ইয়ামিন যেন বিশ্বাস করলো না দাদুনের কথা, তাই আর কিছু বললও না। তখন ইমান বলল, ওরা এসে পড়েছে, আপনারা চলুন, কিয়া আয়। ইমান ইয়ামিনকে নিয়ে ফের বাইরে গেল। ইমু হিমু নাচতে নাচতে চলে গেল ইমানের পিছে। কিয়াও চলল জাহানারা বেগমের সঙ্গে। গেট পেরিয়ে তিনটে গাড়ি খুব ধীরে সুস্থে প্রবেশ করলো মেঘপুঞ্জের আঙিনায়। গাড়িকে ঘিরে কত শত মানুষের ভিড়, সবার হাতে ফুলের মালা, ফুলের তোড়া ভরপুর। একে একে সবাই বের হয়ে এলো। কিয়ার দৃষ্টি জোড়া আটকে রইল ঠোঁটে মিষ্টি হাসি ফুটিয়ে রাখা মানুষটার উপর। আজকে তাকে একদম সত্যিকার অর্থে এমপি সাহেব লাগছে। সাজ্জাদুন সাহেব এক হাতে ছেলেকে আগলে নিলেন, অন্য পাশে সৌন্দর্য আর প্রবান এসে দাঁড়ালো। বাদল দৌড়ে সামনে থেকে গেল ভিডিও করতে। চারজন পায়ে পা মিলিয়ে হাঁটছে, আবার হইচই পড়ে গেল। রাত 11:55, লিভিং রুমে সবাই বসে গল্প করছে। সবাই বলতে সৌন্দর্য, বাদল, বারিশা, ইমু, হিমু, বুবান, হেলেনা, হিমেল, রিয়া এবং কিয়া। বাকি ইমান, সাজ্জাদুন সাহেব, তাহের হাসান, রবিন জসিম বসে টুকটাক কথা বলছে। জাহানারা বেগম, তানিয়া, সৌরভী আর অন্যান্য সার্ভেন্ট রান্নাঘরে কাজ করছে। মিসেস আহমেদ, হেলেনার মা এবং শারমিন বেগম বসে গল্প করছে। সৌভাগ্য নেই, সে আপাতত তার রুমে। রান্নাঘর থেকে জাহানারা বেগমের ডাক পড়তেই কিয়া সেদিকে যায়। জাহানারা বেগম একটা কফি মগ এগিয়ে বললেন, আমাজান, এটা সৌভাগ্যকে দিয়ে আসো। কিয়া শোকটু ডুব গেলে তা হাতে নিল। সব কথা মুখের উপর না বলা অভদ্রতা দেখায়, তাই চুপচাপ নিয়ে দোতলায় চলল সে। শুভ্র কারুকাজ খচিত দরজায় হাত রাখতেই ভিতর থেকে পুরুষালে গম্ভীর স্বর বলে উঠল, কামিন। কিয়া নিটল পায়ে ভিতরে চলল। না, রুমে তো কেউ নেই। তাহলে সৌভাগ্য কথা বলল কোথাতে? ভাবতেই পিছনে থেকে খট করে শব্দ হলো। কিয়া সরব তাকাতেই দেখে সৌভাগ্য দরজায় পিঠ থেকে দাঁড়িয়ে। কিয়া অবাক চোখে তাকিয়ে আছে। শীতের রাতে এই লোক শাওয়ার নিয়েছে, তাও আবার গায়ে পাতলা ফিনফিনে একটা টি শার্ট জড়িয়ে আছে। এর কি শীত করছে না? গায়ে আদৌ মানুষের চামড়া তো? হাজার চিন্তা ভাবনার মধ্যে সৌভাগ্য বলে উঠল, আমার কাছে খুব বেশি সুন্দর লাগছে না কি? কিয়া থতমত খেয়ে গেল। বোকা হেসে কফি মগ এগিয়ে দিয়ে বলল, আপনার কফি। সৌভাগ্য এগিয়ে এসে মগটা নিয়ে একটু মুখ দিতেই চোখ কুঁচকে উঠল। তাদেরকে কিয়া জিজ্ঞেস করলো, কী হলো, কফি ঠান্ডা হয়ে গিয়েছে? সৌভাগ্য মুখ লটকে বলল, না, তবে একদম স্বাদহীন।
বলা মাত্র কি আর ঠোঁটের দিকে অধৈর্য দৃষ্টি ফেললো সে, যা দেখে এবং বুঝতে পেরে কি আর সর্বকায় শিহরণ খেলো। দ্রুত পা চালিয়ে ব্যস্ত কণ্ঠে বলল, আমি যাই, হ্যাঁ আম্মু বুঝি ডাকছে। যাই বললে কি যাওয়া যায়? যাওয়ার আগে যে সে পুরুষের শক্ত হাতে বন্দি সৌভাগ্য এক হাতে টেনে নিজের নিকটে এনে দাঁড় করিয়ে ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। কিয়া ছটফট করতে লাগলো সারা পেতে। কি 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 করছেন? সবাই ভাইরাসে ছাড়ুন। বাহিরেই আসলো, রুমে তো শুধু তুমি আর আমি। সৌভাগ্য ঠোঁটের কোণে দুষ্ট হাসি খেলা করছে। কিয়া এ পর্যায়ে রাগ দেখিয়ে বলল, দেখুন এমপি সাহেব, বাদরামি কম করবেন, এগুলো এখন আপনাকে মানায় না। এমপি সাহেব? বাহ, এবার মনে হচ্ছে হ্যাঁ আমি সত্যিই এমপি পুত্র থেকে এমপি সাহেব হয়েছি। যাকে তোমার বর এমপি হয়েছে সে উপলক্ষে বরকে উপহার দেবে না? কিয়া লজ্জা পেল। আসলে সৌভাগ্যকে কিছু দিতে হয়, কিন্তু কি দিবে সে? কি উপহার নিতে চান? বলো কি দিতে চাও? পাঞ্জাবি, ঘড়ি বা শাল, আচ্ছা সব মিলিয়ে একটা কম্বো। সকালে পাঞ্জাবি দারুণ মানিয়েছিল সৌভাগ্যকে। সেটা কল্পনা করে ঝটপট মাথায় এলো এগুলো গিফট করলেই মানানসই হবে। সৌভাগ্য ঝুঁকে এলো কিয়ার মুখের উপর, কণ্ঠা খাদে নামিয়ে বলল, সকালে বুঝি আমাকে অনেক বেশি সুদর্শন লাগছিল। বরের উপর ক্রাশ খেয়েছেন বিবি সাহেবা? ধরা পড়ে ক্রিয়া লজ্জায় মিশিয়ে গেল। লজ্জা রাঙা মুখ দেখে চট করেই ললাটে অধর ছোঁয়ালো সৌভাগ্য। নিমেষেই বাদুন ছেড়ে বলল, দুষ্ট বউ সবসময় মাথার মধ্যে দুষ্ট দুষ্ট চিন্তাভাবনা ঘুরঘুর করে। কিয়া তাজ্জব বনে গেল, তার মাথায় দুষ্ট বুদ্ধি? এই লোক তো ফাজিল, শুধু ফাজিল না, মহা ফাজিল। কোনো শব্দ না করে কটমট চেয়ে দরজার দিকে যেতেই সৌভাগ্য মগে দ্বিতীয় চুমুক দিয়ে বলল, একটু ঠান্ডা হলো, দারুণ টেস্টি। কিয়া ফিরে চাইল ফাজিল লোকটার দিকে, যে এখন চোখ বন্ধ করে কবিতা চুমুক বসাতে ব্যস্ত। না যেতেও কিয়ার ঠোঁটে হাসি ফুটে উঠল, মানুষটা বুঝি পাগল। ফোন হাতে ইয়ামন কার্টুন দেখছে। সৌন্দর্য এসে ইয়ামিনের পাশে বসলো। বাঘের বাচ্চা, কি খবর তোমার? ফোনে দৃষ্টিবদ্ধ রেখেই অভিজ্ঞ ব্যক্তিদের মতো ইয়াসমিন বলল, ভালো, তোমার তবলতি? ভালোই। তা বেটা আর কতদিন এমন অস্পষ্ট কথা বলবি? ঘরে বউ আনতে হবে তো। তোর এমন উদ্ভট ভাষা শুনলে যে বউ বিয়ের আগে পালাবে। আমার বউ বিয়েল, দেখি ফোনটা দে আমার কাছে, তারপর কথা বল। সৌন্দর্য ফোনটা টেনে নিতেই ইয়ামিন চিৎকার করে উঠল, ফোন দাও তিয়াম্মা, তোমার ফোন। এই শুশু ভাই, ওকে কাঁদাচ্ছ কেন? ফোন দাও। সৌন্দর্য চোখ রাঙিয়ে বলল, একটা উষ্টা দিয়ে কথা বলা শিখিয়ে দেবো, লেদা পোলাই পান, যা ভাগ এখান থেকে। আমার বাড়ির ছাদে দাঁড়িয়ে আমাকে চোখ রাঙানি করছো? ইয়ামিনের জোড়াজুড়িতে ফোনটা ওকে দিয়ে ইমুকে বলল, এটা তোর বাড়ি কে বলেছে? দুদিন পর রিক্সা চালকের সাথে বিয়ে হলে ওই রাস্তার ধারে বটগাছটা তোর বাড়ি হবে, তখন আমি ওখানে গেলে বলিস আমার বাড়ির নিচে দাঁড়িয়ে আমাকে চোখ রাঙানি করছো। শেষ কথা সৌন্দর্য বেশ ভেঙচি কেটে বলল, যা দেখে ইমু রেগে মেঘে আগুন, গলায় তেজ নিয়ে বলল, আমার রিক্সা চালকের সাথে বিয়ে হবে না, বরং তোমার ঘর কাটা কুটনির সাথে বিয়ে হবে। তখন তাকে নিয়ে তোমার রিক্সা চালিয়ে খেতে হবে, কারণ সৌভাগ্য ভাইয়া বলেছেন এবছর ভর্তি না হলে তোমাকে একটা রিক্সা দিয়ে ত্যায্য করবে। সৌন্দর্য বেশ চটে গেল ইমুর কথা শুনে, রাগ দেখে বলল, আমার বউ কাটা কুটনি হবে তা তা না, বরং তুই নিজে ঘর কুটুনি হয়ে বসে আসিস। এবার মু বেজায় চটেছে, রাগে বসছে সে। আশেপাশে তাকিয়ে ছাদের এক কোণে ফেলে রাখা ছুরিটা হাতে তুলে নিল সে। তার বসেটা নিয়ে সৌন্দর্য দিকে তেড়ে যেতেই পিছন থেকে বারিশা এসে ঝাপটে ধরে, আরে বোন করছিস কি, থাম। মারবি নাকি আমার ভাইকে? ইমু রাগ দিয়ে বলল, সারা বারিশা আপু, আজকে ওকে কোটি কোটি করে কাটবো। ও আমাকে ঘর কাটা কুটনি বলে? উজবুক শয়তান পরা চোর কোথাকার। সৌন্দর্য নির্বিকার ভঙ্গিতে পায়ে পা তুলে চেয়ারে বসে বলল, ভুল বলেছি রে, তুই শুধু ঘর কাটা কুটনি না, চোরের মহিলাও বটে। ইমু বারিশাকে সারাতে সারাতে বলল, তুই কুটনি, তোর বউ কুটনি, তোর বউ চুড়েল,
সাতচূর্ণী, কাল নাগিনী। কোনো কথায় সৌন্দর্যের গায়ে লাগলো না। সে হেসে ইমুকে এত রাগাতে দেখে হু হা করে হাসতে লাগলো। এক পর্যায়ে ইমুকে এসে থামালো হেলেনা আর হিমু। কিয়াদের ছাদে সবাই জড়ো হয়েছে মূলত বিকালে টুকটুক নাস্তা কাট আড্ডা দিতে। অবশেষে সবাই সেটাতে মনোনয়ন করলো। কিন্তু ইমু রেগে এখনও ফুঁসছে। সে ঠিক সময় বুঝে এর ঝাল মেটাবে, সৌন্দর্যকে বোঝাবে ইমুর পিছনে লাগার কি ফল। ফুরফুরে মেজাজে চঞ্চল পায়ে হেঁটে সিঁড়ির কাছে যেতেই বোবান শব্দ উচ্চারণে থেমে যায়। হেলেনার পা শব্দের উৎস খুঁজতে বা পাশের অবস্থানকৃত রুমটির সামনে গেলে সে বুঝতে পারে শারমিন বেগম কারোর সাথে কড়া গলায় কথা বলছে। হয়তো বোবানকে নিয়েই কথা, কিন্তু কার সাথে এমন রাগ ঝাড়ছেন তিনি। হেলেনার কপালে ভাঁজ পড়ল। বুঝতে চেষ্টা করলো কথার মূল প্রেক্ষাপট, কিন্তু তা হলো না। কারণ সেই সময় নিচ থেকে বোবান উচ্চস্বরে ডাকে ওঠে হেলেনাকে। যে ডাক শুনে শারমিন বেগম চমকিত হয়। দরজার দিকে আসতেই হেলেনা জায়গা ত্যাগ করে। মনে উদয় হয় নানা চিন্তা। এর মধ্যে বোবান আবার ডেকে ওঠে হেলেনাকে। সে দ্রুত পায়ে চালিয়ে লিভিং রুমে যায়। বোবান সেখানে সোফায় বসে চিল্লাচিল্লি করছে। হেলেনা গিয়ে চাপা কণ্ঠে বলল, সকাল সকাল এমন সারের মতো চিল্লাচিল্লি করছো কেন? ভুবন বেশ অবাক হয়ে বলে, আজব, তুমি না ভোর থেকে তাড়া দিচ্ছ ও বাড়ি যাবে বলে। তাই তো ডাকছি তোমাকে নামিয়ে দিয়ে আমি ভাইয়ের সাথে পার্টি অফিসে যাব। আমাকে নামিয়ে দিতে হবে না ভাই, আপনি আপনার কাজে যান, আমি একাই যেতে পারবো। এবার একা যাবি কেন? কাছে হোক দূরে হোক, শ্বশুর বাড়ি থেকে বউরা কখনো বাপের বাসায় একা যায় না। জাহানারা বেগমের কথায় হেলেনা বলে, ও তো শুধু গেট অবধি দিয়ে চলে যাবে, আমাকে সেই একা একাই গেট পেরিয়ে দোতলা বাপের বাসায় যেতে হবে। তার থেকে বরং এখান থেকেই একা যাই। জাহানারা বেগম শুনে রাগে দৃষ্টিতে তাকায় বোবানের পানে। বোবান মুখ লুকানোর জায়গা খুঁজে। বাবু, প্রতিবার তোকে এটাই আমি বুঝাই আমি যে বউকে গেটের সামনে ছেড়ে দিয়ে আসবি? আমতামতা করে বোবান। চাচিজান, শ্বশুর বাপটা আমার খুব ভয়ঙ্কর, দেখলে ডর লাগে, তাই তো যাইতে চাই না। হেলেনা কটমট করে তাকিয়ে বলে, কেন? আমার বাবা ভাগনা ভাল্লুক, যে তোমাকে খেয়ে ফেলবে, তার থেকেও বেশি ভয়ঙ্কর। হেলেনা বহুত রেগে যায় এবার নিজের বাবার সম্বন্ধে। স্বামীর কাছে এমন মন্তব্য শুনলে যে কেউ রেগে যাবে, এটাই স্বাভাবিক। চাচিমা, আমি চললাম বাপের বাসায়। তোমার বাবুকে বলে দিও ভয়ঙ্কর শ্বশুরের মেয়ে আরও ভয়ঙ্কর, তাই এখন থেকে যেন শ্বশুরের মেয়ের থেকে দূরে থাকে। তাজ্জব বনে যায় জাহানারা বেগম। কিছু বলার পূর্বেই হেলেনা মেঘপুঞ্জির সদরদের উপরে চলে গিয়েছে। মুবাদ তখন দৌড়ে বউর পিছনে। অনেকদিন বাদ ভার্সিটির আগিনায় পা রেখেছে কিয়া আর হেলেনা। ক্লাসরুমে প্রবেশ করে বুঝলো ওরা এখন পরিচিত মুখ। সবাই হাসি মুখে কথা বলার চেষ্টা করছে ওদের সাথে। কিয়া আর হেলেনা ও হাসি মুখে কথাবার্তা বলল সবার সাথে। ক্লাস শেষে মাঠ পেরিয়ে গেটের কাছে আসতেই হেলেনা আবার ক্লাসরুমে ছুটল, কারণ পানির বোতলটা ফেলে এসেছে সে। কিয়া দাঁড়িয়ে থাকে তার জন্য। গেটের একটু দূরে কিয়া আর হেলেনার জন্য কালো রঙের গাড়িটি স্থির হয়ে আছে। সৌভাগ্যর করা আদেশ বাড়ির প্রত্যেক ব্যক্তি গাড়ি ছাড়া বের হতে পারবে না। ইমু আর হিমু এখন গাড়ি নিয়ে স্কুলে যাতায়াত করে। বেশ কিছুক্ষণ হবার পরও হেলেনা আসে না। কিয়া বিরক্ত হয়, কপাল কুঁচে ঠাই রইল। ঠিক তখন খেয়াল করে একটা বাচ্চা দৌড়াচ্ছে খুব, আর ওর দিকেই আসছে। ভালোভাবে দেখতে বুঝতে পারে এটা সেই বাচ্চাটি যাকে প্রথম দোকানের কান্না করতে দেখছিল কিয়া এবং হেলেনা। তারপর বেশ কয়েকবার এখানেও দেখা হয়েছে কিয়ার সাথে। বাচ্চাটা অদ্ভুত, ভীষণ, কেমন যেন রহস্যময়, কথা বলতে চায় না, নিশ্চুপ হয়ে থাকে। এটা কি শুধু কিয়ার ক্ষেত্রে নাকি সবার সাথেই এমন আচরণ করে? ভাবতে ভাবতে এগিয়ে যায় সে। বাচ্চাটা এভাবে দৌড়াতে থাকলে যখন তখন বিপদ হতে পারে, তাকে থামাতে হবে। এই ছেলে শুনো, আহ! আচমকা বাচ্চাটার সাথে ধাক্কা খেতেই কিয়া আর্তনাদ করে। বাচ্চাটা ধাক্কা খেয়ে দু কদম পিছিয়ে যায়। মুখ তুলে কিয়ার দিকে চাইতে সে আঁতকে ওঠে, যেন সে কিয়াকে দেখে ভয় পেয়েছে, যেটা কিয়াও লক্ষ্য করে। কিন্তু কিছু বলার পূর্বেই বাচ্চাটা কিয়াকে ফেলে আবার দৌড় দেয়। পিছনে ফিরে অদ্ভুত দৃষ্টিতে চেয়ে থাকার মাঝেই কিয়া দেখে 10-15 বছরের আরেকটা ছেলে দৌড়ে বাচ্চাটার পিছনে দৌড়ে যাচ্ছে। কিয়া বুঝলো হয়তো এই ছেলের তাড়া খেয়ে বাচ্চাটা এভাবে ছুটছে। হঠাৎ কিয়ার দৃষ্টিগোচর হয় মাটিতে পড়ে থাকা একটি ছোট্ট কৌটা। মশলাপাতি রাখার মতো রং ওঠা একটা কৌটা। এটা ওই বাচ্চাটার হাতে ছিল। কিয়া দেখেছে হাতে নিলে খুব হালকা অনুভব করে কৌটাটা
নিজের সাথে রেখে দেয় ওটা। পরবর্তীতে দেখা হলে এটা কিয়া দিয়ে দিবে বাচ্চাটাকে। তুমি কি এভাবেই ইঁদুরের মতো গর্তে লুকিয়ে থাকবি? বাবার কথায় বেশ বিরক্ত হয় তাওয়াফ রহমান। সে মাত্র পার্টি অফিস থেকে ফিরে একটু বসেছিল, তার মধ্যে বাবার মুখে এমন উক্তি বিরক্ত ধরিয়ে দিল। মাথা খারাপ করো না, নিজের রুমে যাও। রতন সাহেব রেগে গেলেন। মাথা খারাপ আমার না, বল তোর মাথা খারাপ হয়েছে। 8 বছর আগে আমার সাথে প্রতারণা করে আমার ক্ষমতা কেড়ে নিয়েছে সাজ্জাদ, আর তোকে তার ছেলে জেলে পাঠিয়েছে। এতদিন মুখ বুজে সব সহ্য করছিলাম যে তুই এমপি হয়ে আমার বুকের জ্বালা মেটাবি, তা হলো কই? ওই ছেলে ধূর্ত, দরদ দেখে ঠিক জনগণকে হাত করে জিতে গেল। আব্বা, সেই এক পেঁচাল বন্ধ করবা, নাকি আমি রুম থেকে বের হয়ে যাব? কিছু বললেই তো এমন করিস। এই সত্যি কথা বলতো, ওই ধূর্ত ছেলেটাকে তুই এখনো বন্ধু ভাবিস, তাই না? এই জন্য ওকে সাহায্য করা থেকে বিরত থাকছিস? আব্বা। সহসা তাও গর্জে উঠল। চমকে উঠে রতন সাহেব। ছেলের চোখ মুখ লাল হয়ে গিয়েছে। তিনি যে ভুল সময়ে ভুল কথা বলেছে বুঝতে পেরে দ্রুত রুম ত্যাগ করে। তাও রাগে দৃষ্টিতে দেখে বাবার প্রস্থান। ভোর 6টা। কয়েকদিন ধরে প্রচুর শীত পড়ছে, যাকে বলে হাড় কাঁপানো শীত। সবাই ভোর 6টায় উষ্ণ লেপের নিচে থাকলেও থাকা হয় না তানিয়ার, কারণ ইয়ামিন সে যে এখন নিয়ম করে ঘড়ি ধরে 6টায় উঠে বকবক শুরু করে। শুয়ে শুয়ে বকবক করলেও তবু হয়, সে সকাল সকাল তেলেপিঠা খাবার জন্য বায়না ধরে, যার জন্য তানিয়া 6টার আগে উঠে ইয়ামিনের জন্য হালকা কিছু খাবার তৈরি করে তেলেপিঠা বানিয়ে রাখে। আজকেও একই নিয়মে কাজ শেষ করে রুমে যেতে দেখে ইয়ামিন উঠে বাবার পেটের উপর বসে বকবক করছে। ইমান ঘুমে কাদা, তবু এক হাতে ছেলেকে ধরে আসে যাতে পড়ে না যায় সেজন্য। নিজের মতো কথা বলতে বলতে কেবলই ইমানের চুলের দিকে হাত বাড়িয়েছিল ইয়ামিন, অমনি গিয়ে তানিয়া ধরে ফেলে সে হাত। কণ্ঠ খাদে নামিয়ে বলল, বাবা ঘুমে, একদম বিরক্ত করবে না। ইয়ামিন পিটপিট করে চেয়ে বলল, বাবা চুল আঁচল দেই? তোমাকে তার চুল আশ্রয় দিতে হবে না। আমার সাথে চলো, তোমার জন্য তেলে পিঠা বানিয়েছি। আগে অল্প দুধ ভাত খেয়ে তারপর পিঠা খাবে। তেলের পিঠা কথা শুনে ইয়ামিনের চোখ চকচক করে উঠল। খুশি মুখে বলল, তেলাপোতা। তানিয়া মুখে হাসি টেনে বলল, হ্যাঁ বাবা, তেলাপোতা। খাবার শেষ করে তেলে পিঠা হাতে নিয়ে বসে আছে ইয়ামিন। এদিক ওদিক তাকাতিক করে বলল, তিয়াম্মা, যাবো। সে টেবিলের উপর বসেছিল। তানিয়া ওকে নামিয়ে দিয়ে বলল, যাও, ওর রুমে আজ আনলক আছে। থাপথুপ পায়ে চলল সে কিয়ার রুমে। কিয়া তখন কম্বলের নিচে ঘুমে বিভোর। ইয়ামিন গিয়ে দাঁড়ালো সামনে, কিছুক্ষণ এটা ওটা ধরে টানাটানি করলো, বিছানায় ওঠার জন্য পারল না। হঠাৎ ছোট্ট মাথায় বুদ্ধি খেললো তার। সে রুম থেকে বের হয়ে একটা ছোট্ট টুল নিয়ে এলো। তার উপর দাঁড়াতেই সহজে বিছানার উপর পৌঁছাতে পারল সে। এরপর এগিয়ে গিয়ে কিয়ারা মাথার কাছে বসে কম্বলটা একটু সরিয়ে ওকে দিল। চেয়ে দেখলো পপিকে। কয়েক সেকেন্ড এভাবে থেকে ছোট্ট আঙ্গুল দিয়ে কিয়ার চোখ মুখ নাক ছুঁয়ে দিল। এদিকে কিয়া ততক্ষণে সজাগ হয়ে গিয়েছে। সে চুপচাপ দেখছে ইয়ামিনের কাণ্ড। পিটপিট করে কিয়া চাইতেই নিলেই ইয়ামিন কম্বল দিয়ে কিয়ার মুখ ঢেকে দিয়ে চুপ রইল। বেশ কিছুক্ষণ পর কিয়ার সারা শব্দ না পেয়ে আবার কম্বল তুলে মুখটা সামনে এগিয়ে পরখ করলো পপি সত্যি ঘুমিয়ে আছে কিনা। বুঝলো যখন কিয়া সত্যি ঘুমে, তখন আদরে গলায় ডাকলো, তিয়াম্মা। কিয়া মুচকি হাসলো, হাসি দেখেই দুষ্ট। ইয়ামিন ধরে ফেললো ফুপি জেগে আছে। তিয়াম্মা, তাতুন দিবা? কিয়া চাইলো, একটু রাগ দেখিয়ে বলল, পচা ছেলে, সাত সকালে কেউ কার্টুন দেখে? আমিন আমিন, তাতুন দাও। কিয়া এমেনের ছোট্ট দেহটা টেনে কম্বলের মধ্যে নিয়ে ডেকে দিল। আদর করে বলল, এখন কার্টুন দেখে না বাবা, এখনও অনেক সকাল, একটু ঘুমাও, পরে দিব। জেদ ধরল সে, এখন থেকে কার্টুন দিতে হবে। গতকাল রাতে ইবু ইয়ামিনকে ইউটিউব থেকে ইয়ামিন নামে কোনো এক কার্টুন দেখেছে, যেটা ইয়ামিনের খুব ভালো লেগেছে। এই কার্টুন সে বেশ কয়েকবার দেখেছে, আর এখন সকাল সকাল চলে এসেছে আবার ওইটা দেখতে। উপায় পেল না কিয়া। আলগোছে ফুটে ইয়ামিন কার্টুন বের করে অধৈর্য ইয়ামিনকে দিয়ে সে চুপ রইল। কিন্তু হলো কি, মিনিট 20 পর কার্টুন চললেও ইয়ামিন ঘুমিয়ে পড়ল। কিয়া তা দেখে হাসলো। ইয়ামিনকে ঠিকঠাক শুয়ে দিতেই ফোনটা তীব্র শব্দে বেজে উঠল। কেঁপে উঠল কিয়া। ফোন হাতে ধরতে দেখলো সৌভাগ্যর মেসেজ। ঝটপট 2 কাপ চা নিয়ে বারান্দায় এসো। ব্যাস, মেসেজ দেখে কিয়ার শান্তির ঘুম হারাম হলো। নিন আপনার চা। সৌভাগ্য চাইল। ধোয়া ওঠা কাপ ধরে রাখা মেয়েটির দিকে। এলোমেলো চুল, ঘুম ঘুম চোখে, কি মারাত্মক সুন্দরী না লাগছে তাকে।
কাপটা সৌভাগ্য নিল না, উল্টো চোখের পলকে বারান্দা পেরিয়ে কিয়ার নিকট এলো সে। সেকেন্ডের মধ্যে সৌভাগ্যের এমন কাণ্ড দেখে কিয়া হতবাক। আল্লাহ, এভাবে চলে এলেন যদি কিছু হতো। সৌভাগ্য উত্তর করল না। কিয়ার গায়ে জড়ানো চাদরটা একপাশে একটু আগলা করে সৌভাগ্য নিজেকেও জড়িয়ে নিল সেটাতে। কিয়া চমকে উঠে, কি করছেন? শীত কমানোর চেষ্টা করছি। আপনার চাদর নেই, আমারটা নিয়ে টানাটানি করছেন কেন? কিয়ার হাত থেকে চায়ের কাপটা নিয়ে সৌভাগ্য বলল, আমার একটা বউ আছে, তুমি চাদরটা নিয়ে আমাকে বউটা দিয়ে দাও, তাহলে আর তোমার চাদর নেব না। চা 1 কাপ কেন? আমি আপনার বউকে আটকে রেখেছি, নাকি নিয়ে যান, আর আমি এখন চা খাবো না, তাই 1 কাপ এনেছি। শিওর আমার বউকে আমি নিয়ে যাব? হঠাৎ সৌভাগ্যর কণ্ঠস্বর কেমন যেন শোনালো। কিয়া আমতা আমতা করে বলল, অবশ্যই। মানুষের ভিড় জমেছে কলেজ গেটের পাশে, সবার মুখে চাপা কষ্ট স্পষ্ট। পুলিশ আর কিছু মানুষ ভিড়ের মাঝেই নিজের কাজে ব্যস্ত। ম্যানহোলের ঢাকনার ফাঁক থেকে কেউ একজন বলে উঠল, স্যার, পাইছি, একটা বস্তায় বাঁধা আছে। উপর থেকে ভরাট গম্ভীর স্বরে কেউ একজন বলল, নিয়ে এসো এদিকে, আমার হাতে ধরিয়ে দাও। মুখ বাঁধা সাদা বস্তাটা ধরিয়ে দিতেই ইউনিফর্ম পরা পুরুষটা টেনে ধরলো সেটা এবং টেনে টেনে ফেললো শক্ত জমিনে। ভাই, জসিম ফোন করছিল, বলল কলেজ গেটের সামনে থেকে একটা বাচ্চার লাশ উদ্ধার করা হয়েছে। শান্ত মুখশ্রী হঠাৎ চঞ্চল হয়ে গেল সৌভাগ্যের খোঁজ দিয়ে। যে কার লাশ ওটা? 1 ঘন্টা আগে পাওয়া গেছে, এখনও নাকি খোঁজ নেয়নি বাচ্চাটার। তবে আমাদের গাজীপুরের নতুন ইন্সপেক্টর নাকি এই কেস দেখতেছে। তার ধারণা কোনো পথশিশু হবে ও। বোমানের কথায় সৌভাগ্যের কপালে ভাঁজ পড়ে। উনি জয়েন করেছেন? আজকে জয়েন করেছেন। আর সাথে সাথে আমাদের কেসের দায়িত্বটাও ওনাকে দেওয়া হয়েছে। সৌভাগ্য ভাবনায় মুশকিল হয়ে বলল, নাম কি জানি? তৎক্ষণাৎ বোবা চঞ্চল কণ্ঠ বলল, আদিল। আদিল মাহমুদ। মিস্টার সৌভাগ্য, আপনার স্ত্রীর সঙ্গে কথা বলতে চাই। ইন্সপেক্টর আদিলের এমন বাক্যে সৌভাগ্য ভ্রু কুঞ্চিত হলো। আমার স্ত্রীর সঙ্গে কী কথা বলার আছে আপনার? আদিল দৃঢ়তার সাথে বলল, কেসের বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে চাই। এর সাথে আপনার ভাই বুমান এবং আপনার দলের 2টি ছেলের নাম কি জানি? ও হ্যাঁ, রবিন এবং জসিম, সবার সাথে কথা বলতে চাই। ওদের সাথে বলবেন, সমস্যা নেই, কিন্তু আমার স্ত্রীর সঙ্গে এই কেসের সম্পর্ক কি? আপনাদের তো তথ্য এবং ফুটেজগুলো অনুযায়ী জিমের সঙ্গে দেখা হবার পর সেদিনই সে নিখোঁজ হয়। তার কিছুদিন পর চিলাই নদীর পাশে তার মৃতদেহ উদ্ধার করা হয়। আমি জিমের সঙ্গে সম্পৃক্ত আগে পরে সকল বিষয় জানতে চাই, সেজন্য মিসেস আউসফের সঙ্গে কথা বলা জরুরি। সৌভাগ্য চোখে মুখে চিন্তার ভাঁজ পড়ে। সে কোনোভাবেই এসব বিষয় কিয়াকে জড়াতে চাইছে না, কিন্তু তবু কীভাবে যেন কিয়া জড়িয়ে পড়ছে। কলেজ গেটের সামনে ম্যানহোল থেকে উদ্ধার করা মৃত লাশটির কয়েকটি ফটো তোলপাড় শুরু করেছে ফেসবুকে। সবার কৌতূহলী লাশটি কীভাবে মারা গেল বা কেন মারা হলো, প্রতিটা পোস্টে হাজার হাজার কমেন্ট ভর্তি। কিয়া ঘুরে ফিরে দেখছিল ছবিগুলো। না, একে আগে কখনো দেখেনি সে, অথচ ছেলেটি ওদের এলাকায় মারা গিয়েছে। হঠাৎ একটা জায়গায় কিয়ার চোখ আটকে যায়। বাচ্চাটার একটা আঙ্গুলে ট্যাটু আঁকা। অনেকক্ষণ ঘাটাঘাটি করে বুঝতে পারলো ট্যাটুটা SA1 মতো কিছু। কিয়ার মস্তিষ্ক সচল হলো, এটা কোথাও একটা লেখা দেখেছে সে, কিন্তু কোথায়? খুব চেষ্টা চালালো, কিন্তু মনে পড়ল না। ব্যর্থকে নিজেকে নিজে গালিগালাজ করলো। ইদানিং তার চিন্তাভাবনা, কাজকর্ম কিছু তার সঙ্গে যাচ্ছে না। সে কেমন যেন অন্যরকম হয়ে গিয়েছে। সে চাইলেও আগের মতো কারো উপর কঠিন হতে পারে না। একটুতেই কান্না আসে, মন ভার হয়ে যায়। ফোনটা পাশে রেখে আকাশের পানে তাকায় কিয়া। নীল আকাশের মুগ্ধ করা সৌন্দর্য দেখে বিড়বিড় করে আওড়ালো, মানুষ তুমি বড়ই অদ্ভুত। কখনো কুলহীন নদীর মতো বয়ে চলা পাথর তুমি, আবার কখনো সাগরে মিলিয়ে যাওয়া তৃপ্ত নদী তুমি। জীবনের দীর্ঘ সময় কঠিন পথ নিয়ে লড়াই করা মানুষগুলো হঠাৎ একটু ভালোবাসার খোঁজে ভালো থাকার লোভে নিজেকে মিলিয়ে দেয় অন্যের ধারে। ঠিক নদী যেমন সাগরে মিলে যায়, কিয়া নিজেও বোধ হয় নদীর মতোই সৌভাগ্যকে মিলে গিয়েছে। সৌভাগ্যের উপর এখন সে পুরোপুরি নির্ভরশীল। গোপনে নিঃশ্বাস ত্যাগ করলো কিয়া। ফোনে সময়টা দেখে নিল। আজ দুপুরে একটু চোখ লেগে গিয়েছে। সেই সময় বাবা আনিস রায়হানকে নিয়ে সে বাজে স্বপ্ন দেখেছে। তারপর থেকে কিয়ার মন উদাস হয়ে আসে। মনটা ভালো করতে ছাদে আসে সে, কিন্তু আজ
কিন্তু কাজ হয় না, তাই অনলাইনে আসতেই চারদিকে ছড়িয়ে থাকা মৃত্যু গুঞ্জনার আভাস পাই ফেসবুকে নামক অ্যাপটিতে। বাবাকে অবশ্য বেশ কয়েকবার কল করা হয়েছে, কিন্তু ফোন অফ। সৌভাগ্য ব্যস্ত সময় পার করছে। তার সাথে দেখা হয়েছে দুদিন আগে, এরপর আর দেখা হয়নি। কিয়া নিজেও চেষ্টা করছে না দেখা করার, তবে মন মানছে না। সময় বিকাল 5টা। সৌভাগ্য নিশ্চিত এখন বাইরে, হয়তো অফিসে, নয়তো ক্লাবে, নয়তো বা কোনো কাজে। ফোন দেবে কি দেবে না ভাবতে ভাবতেই শেষ মেশ দিল। রিং হচ্ছে, 2-3 বার রিং হতে চট করে রিসিভ হলো। আর ঝটপট উপাস থেকে মন মাতানো কণ্ঠে বলে উঠল, হ্যাঁ শোনা, বলো। কিয়া নিশ্চুপ। ইদানিং সৌভাগ্যর দেওয়া আদরে ডাকগুলো খুব ভালো লাগে কিয়ার সূত্রে। ইচ্ছা করে সৌভাগ্যকে একটা কাজ দিতে, আর সেটা হলো আদুরে গলায় কিয়াকে বিভিন্ন নামে ডাকা আর বলা। আর কিয়ার কাজ হলো সৌভাগ্যর সামনে বসে গালে হাত দিয়ে দোসর চোখের মানবটার কথা শোনা। কী সব আবল তাবল ইচ্ছা কিয়ার। হ্যাঁ, আরও কিয়া শুনতে পাচ্ছ? ঘোর কাটলো কিয়ার। অতি নরম কণ্ঠে বলল, শুনছি। কথা বলছো না কেন? শরীর ঠিক আছে তো? ঠিক আছে। কি হয়েছে, মন খারাপ? কিয়া একটু সময় নিয়ে বলল, একটু আসবেন, খুব দেখতে ইচ্ছে করছে। টুট টুট আওয়াজ তুলে লাইন কেটে গেল। ফোন হাতে কিয়া অনুভূতি শূন্য চোখে তাকিয়ে সৌভাগ্য কিয়ার আহ্বান শুনেছে তো, নাকি শোনার আগে লাইন কেটে গেল। এদিকে সৌভাগ্য গাড়ি চাবি দিয়ে বসা থেকে দাঁড়াতেই দরজা ঠেলে ভুবন প্রবেশ করলো। ভাই এখন চলে যাচ্ছেন? কিছুক্ষণ বাদেই যে মিটিং শুরু হবে। তুই আর জসিম সামলে নে, আর পার্টির প্রত্যেক সদস্যকে বলবি আগামী সোমবার সমাবেশ অনুষ্ঠিত করতে। সমাবেশের সব রকম সিকিউরিটি গার্ডের যথাযথ ব্যবস্থা নিশ্চিত করবি তুই। মনে পড়ে ছবিটাই, কবিতায় আমাকে সেই দিন সে ডাকে বেঁধেছ। আজ আমি রবি রায় ডেকে বলি তোমাকে, আমাকে বাস স্টপে দেখেছ। কানে গুঁজে রাখা যন্ত্রটা মৃদু আওয়াজে গেয়ে চলেছে, যেটার সাথে সাথে কিয়ার ঠোঁট দুটো ধীরে সুস্থে তাল মেলাচ্ছে। হঠাৎ দোলনাটা নড়ে চড়ে উঠতেই কিয়া দোলনায় হিলিয়ে রাখা মাথা সোজা করে, এই তো পাশেই একজন মানব বসে ওর দিকেই গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে। বার কয়েক চোখে পলক ফেলে কিয়া সৌভাগ্যর দৃষ্টি শুরু হয়। মেয়েটাকে আজ কেমন অগোছালো, রোগা রোগা লাগছে। দ্বিতীয় সময় অপচয় না করে পুরুষালী হাতটা কিয়ার ললাট ছুঁয়ে যায়। সৌভাগ্যর স্পর্শে কিয়া থমকে যায়। সৌভাগ্য ব্যস্ত হাতে কিয়াকে সোজা করে বসিয়ে আগলে ধরে উদ্বিগ্ন কণ্ঠে বলে, এত জ্বর হলো কিভাবে? আমাকে আগে বলোনি কেন? আর তুমি অবেলায় শাওয়ার নিয়েছো, তাই না? কিয়া দুর্বল হাতে এয়ারফোন কান থেকে নামিয়ে মিষ্টি হেসে ফেলল। এত প্রশ্নের তবে নিবুসরে বলল, জানি না। সৌভাগ্য একটু কঠিন হয়ে বলল, জানো না মানে? ভর সন্ধ্যায় ছাদে এসে বসে আছো, শরীর জ্বরে পড়ে যাচ্ছে, আর বলছো জানো না? নির্বিকার কিয়ার উত্তর, জানি না। সৌভাগ্য অসহায় ভঙ্গিতে চাই। ফোনে কিয়ার কণ্ঠে শুনেই সন্দেহ হয়েছিল যে কিয়া ঠিক নেই। তারপর যখন কিয়া নিজে দেখা করতে চেয়েছে, তখন আর সন্দেহকে প্রশ্রয় দেয়নি। কাজ ফেলে সোজা চলে এসেছে কিয়াকে দেখতে। এক হাতে কিয়ার ওড়না দিয়ে ভালোভাবে কিয়াকে জড়িয়ে নিয়ে বলল, প্রচুর ঠান্ডা পড়েছে, এখন রুমে চলো, তারপর মেডিসিন নিতে হবে। সৌভাগ্য উঠতে চলে কিয়া বাদশাদে। সৌভাগ্যর এক হাত নির্দ্বিধায় জড়িয়ে বাহুতে মুখ লুকায় সে। সৌভাগ্য অবাক হয়ে দেখে, একটু থেমে কিয়া নরম দুর্বল কণ্ঠে ডেকে ওঠে, সৌভাগ্য। সৌভাগ্যর কলিজা কামড়ে ধরে কিছু একটা। মেয়েটা মাত্রই মারাত্মক আদুরভাবে ডেকেছে সৌভাগ্যকে। যা শুনে সৌভাগ্যের অনুভূতিগুলো ছটপটিয়ে উঠল। ডান হাতটা আলতো করে মাথায় বলি সৌভাগ্য বলো, বলো জান। আমি আব্বুর কাছে যাব, প্লিজ একটু নিয়ে চলুন না। এখন আবদার মানে বুঝলো না সৌভাগ্য। তবে এটুকু বুঝেছে কি আর ঠিক নেই, কিছু হয়েছে শোনা। আজ হঠাৎ তোমার আব্বুর সঙ্গে দেখা করতে চাইছো কেন? কি আর চোখ ভিজে উঠে, আজ তার বাবার কথা খুব মনে পড়েছে। মন ছটপট করছে একবার বাবা নামক মানুষটাকে দেখার। আমি জানি না, শুধু আব্বুর কাছে যেতে চাই, প্লিজ নিয়ে চলুন না। আমি যেতে চাই আব্বুর কাছে, ঠিক ছোট্ট অবুঝ বাচ্চা যেমন আবদার করেছে বাবার কাছে ফেরার। কিয়ার শরীরের তাপমাত্রা অনেক বেশি। সৌভাগ্য হাত সরিয়ে চট করে কিয়াকে কোলে তুলে দেয়। কিয়া তখন টলমলে লাল চক্ষু মেলে যায় মায়া বড় মুখটায়। দেখে সৌভাগ্য তাকিয়ে কিয়া জড়ো কণ্ঠে বলল,
আমার এখানে ভালো লাগে না। আমার কাছে নিয়ে যাবো শোনা, আর একটু অপেক্ষা করো, আর তোমার আব্বুর সাথেও দেখা করাবো। কিয়াকে রুমে দিয়ে মিসেস আহমেদের সাথে টুকটাক কথা বলে আবার পার্টি অফিসের দিকে যায় সৌভাগ্য। মাম্মু, তো তো বাতাস, তো তো হাস, মামু এটাতি পাটতাতি, তত পাটতাতি। ডাইনিং টেবিলে দাঁড়িয়ে দুহাত মিলিয়ে শামীমা শ্রাবণীর ক্রিয়েট করা কার্টুন ইয়ামিনের ডায়লগগুলো ইহতাম ইয়ামিন আহমেদের মুখে শুনে ইমু আর হিমু হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছে ফ্লোরে। সানিয়া সোফায় বসে ছেলের কাণ্ড দেখছে। হিমু কোনো রকম হাসি চেপে বলল, ইয়ামিন, ওটা মাম্মু হবে না, আম্মু হবে। ইয়ামিন ঝাপটে মেরে বলল, উফ, ওটা মাম্মু, আমার মাম্মা। হাসতে হাসতে হিমু বলল, মাকে মামা ডাকা বন্ধ হবে না তোর? জবাবে ইয়ামিন বলল, আমার মাম্মা। গিমু, আমিন দাও। ইমু বলল, আর কার্টুন দেখতে হবে না, চল নাম এখন না, আমিন দাও। ইয়ামিনের চিল্লাচিল্লি শুরু হলো। সে সময় কলিং বেল বেজে উঠে হিমু গিয়ে দরজা খুলে দিতে দেখে সৌন্দর্য আর জানার বেগম দাঁড়িয়ে। সৌন্দর্য হিমুকে দেখে একবার ভিতরে উকিলে জিজ্ঞেস করলো, তোদের স্কুল নেই আজ? না, আজ অফ। ওহ, তো সর, যেতে দে। হিমু সরে দাঁড়ায়। জানারা বেগম গিয়ে মিসেস আহমদের সাথে কথা বলতে থাকে। সৌন্দর্য টেবিলে দাঁড়িয়ে থাকা ইয়ামিনের কাছে যায়। ইমু তখনও নিচে বসে। ইমুকে দেখে সৌন্দর্য তাকে পচানোর জন্য একটা সুযোগও নষ্ট করে না। এই তো এখন নিচে বসে থাকতে দেখে বিদ্রুপ করে বলল, কিরে ঘেমু, তুই ভিক্ষাবৃত্তি শুরু করলি কবে থেকে? আসতে না আসতেই এমন একটু ইমুর পছন্দ হলো না। তোমার চোখের পরীক্ষা করাও শ্বশুর ভাই, আমি এখানে বসে আছি, ভিক্ষা করছি না। আমার চোখ ঠিক আছে, আর ধর, শুধু শুধু তোর সাথে কথা বলছি কেন? এমন রাগ হয়, সে তো যেচে কিছু বলতে যায়নি, নিজেই তো এসে বিরক্ত করছে। রাগে চোখ মুখ কুচকে নিজের রুমে চলে যায় ইমু। এর সাথে আর কথাই বলবে না। হিমু এসে দাঁড়িয়ে তখন ইমুকে রেগে চলে যেতে দেখে বোঝা যায় সৌন্দর্য উস্কে দিয়েছে। হিমু সৌন্দর্যের দিকে তাকায়। সৌন্দর্য তখন ইয়ামিনের সাথে বকবক করছে। এগিয়ে সেদিকে দাঁড়ালো হিমু। সৌন্দর্য হিমুকে দেখে হেসে বলল, হিমু শুনছিস, ইয়ামিটা কি আমার আম্মাকে বউ বানাতে চায়? আমার আব্বা থাকলে ওকে কী করবে বলতো? হিমু অবাক হয়ে সৌন্দর্যের হাসি দেখে। হিমু ইদানিং একটা বিষয় খুব খেয়াল করেছে, সৌন্দর্য সবার সাথে দুষ্টামি করলেও হিমুর সাথে খুব কম মাত্রায় করে, আর সুন্দর স্বাভাবিক হেসে কথা বলে। হাসিটা খুব মারে সৌন্দর্যকে। হিমুর উত্তর না পেয়ে সৌন্দর্য বলল, হা করে কী দেখছিস তুই? হিমু দৃষ্টি ফিরে বলে, কই কিছু না, তুমি কি বলছিলে জানি? সৌন্দর্য সরু দৃষ্টি তাকিয়ে বলে, গোর সন্দেহ। কিরে হিমু, তুই আবার প্রেম করছিস না তো? হিমু চোখ বড় বড় করে চেয়ে বলে, আল্লাহ, কিসব বলছো সৌন্দর্য ভাই, একদম এমন কিছু নয়। পরিপ্রেক্ষিতে সৌন্দর্য শাসন বকিতে বলল, একদম কিছু নয়, এমনটাই যেন সবসময় থাকে। হ্যাঁ আম্মা, আমি এখানেই আসি। জানার ব্যাপারটাকে সৌন্দর্য পুরো কথা শেষ করতে পারলো না। ইয়ামিনকে নিয়ে মিসেস আহমেদের রুমের দিকে গেল। পিছনে ফেলে গেল অবাক বিস্ময় হতবাক হিমুকে। জানার বেগম আর সৌন্দর্য বিদায় দিতেই কিয়া গিয়ে শাওয়ার নিয়ে নেয়। গতকাল সারা রাত কিয়ার জ্বর ছিল, সে খবর পেয়ে জাহানারা বেগম এসেছিল। কিয়াকে দেখতে কিয়া মাথায় টাওয়াল জড়িয়ে বারান্দার দিকে যেতে ফোনের শব্দে ফিরে আসে। অপরিচিত নাম্বার থেকে কল আসায় ভাবতে থাকে কে হতে পারে। হঠাৎ মাথায় হানা দেয় সেই মেসেজের অজানা ব্যক্তির কথা। একটু ভয় পায় সে। কল কেটে গেলে আবার বাজতে থাকে। কিয়া এবার রিসিভ করে কানে রাখে ফোন। ওপাশ থেকে ভেসে আসে মধ্যবয়স্ক একজন পুরুষের কণ্ঠ, যেটা কিয়ার অতি পরিচিত এক কণ্ঠ। বাড়ি বা আম্মু? আমি আব্বু বলছি। খুশিতে বাখারা কিয়া কতগুলো দিন পর বাবার ফোন। নিষ্ঠুর দুনিয়ার এক পৃথিবী, এক দেশ থেকেও জীবনের অতি গুরুত্বপূর্ণ আপন মানুষটার সাথে 3 মাস পর কথা বলছে। হায়রে জীবন! অভিমান ভর করে মুখের আদলে নিজেকে যথেষ্ট স্বাভাবিক রেখে বলে, কেমন আছেন আব্বু? এই তো ভালো। তোমার শরীর কেমন আছে? জ্বর কমেছে? জ্বরের কথা জিজ্ঞেস করতে কিয়া অবাক হয় না, কারণ হয়তো অপুবি বা ভাইয়া বলেছে। কিয়ার সাথে কথা না হলেও মিসেস আহমেদের সময় সুযোগ ভাইকে ফোন করে কথা বলে, তাই বিষয়টি অস্বাভাবিক না। হ্যাঁ, আপনি এখন কোথায়? মিরপুরে। আমি ফেনীতে আম্মু। 2 মাস এখানে এসেছি। না, কিয়া শত চেষ্টা করো আর বলতে পারলো না, আব্বু একবার আসুন, আমাকে দেখা দিয়ে যান। এমনটাই এদের মেয়ে এবং বাবার সম্পর্ক। কিয়া চেয়েও বাবার সাথে সহজে কথা বলতে পারে না। হয়তো আনিস রায়হানের উদাসীন ভাব দেখে কিয়ার আগ্রহ হয় না। তবে বাবা ঠিক আছে, সুস্থ আছে নিশ্চিত হতে বুকটা হালকা হয়ে যায়। ফোন রেখে বিছানায় বসে ভাবতে থাকে গতকাল সন্ধ্যার মুহূর্ত। আব্বুকে দেখার জন্য সে সৌভাগ্যর কাছে বায়না করেছিল। নিজের বাচ্চা ভেবে নিজেই হেসে ফেলে সে।
এরপর ছোট্ট একটা বার্তা পাঠিয়ে প্রিয় কাঙ্ক্ষিত মানুষটাকে নাম্বারে। ভালোবাসি এমপি সাহেব। মেসেজটি দেখা মাত্র সৌভাগ্য ঠোঁটে মিষ্টি হাসি লেপ্টে রয়। তৎক্ষণাৎ কেয়াকে ফোন দিয়ে দ্বিতীয় আরেকটি মেসেজ আসে। ফোন দিয়ে ব্লক করে দেব কিন্তু। উচ্চস্বরে হেসে উঠল সৌভাগ্য। লজ্জা পেয়েছে তার আহ্লাদি লঙ্কা বউ। সৌভাগ্য বুঝি মিস করলো লজ্জামাখা মুখখানি। শুনশান নীরব রাস্তায় বাইকের তীব্র শব্দে পথ পাড়ি দিয়ে এর নিজ গন্তব্যে যাচ্ছে ভুবন। এখন রাত 1টা। কিছু আগে আটকে যাওয়াতে ফিরতে অনেক রাত হয়েছে। বউ তাকে আজ রুমে জায়গা দেবে কিনা সন্দেহ। ইতিমধ্যে হেলেনা 10বার কল করেছে তাকে, এসে বলেছে 10 মিনিটের মধ্যে সে পৌঁছে যাবে, কিন্তু হচ্ছে কই, পথ যে ফুরোচ্ছে না। হঠাৎ ভুবন খেয়াল করে বাইকের পিছনে কালো কারটিকে। অনেকক্ষণ যাবৎ তাকে অনুসরণ করছে এটা ভুবন। মিররের সাহায্যে দেখার চেষ্টা করে গাড়ির ভিতর থাকা মানুষটাকে, কিন্তু এটা আবার সম্ভব নাকি? একদম সম্ভব নয়। তাই ভুবন ব্যর্থ হলো। আশেপাশে তাকে দেখলো সে প্রায় মোড়ের কাছাকাছি চলে এসেছে। মোড়ের সামনে গেলে সে বিপদমুক্ত, তাই কৌশলে বাইক স্পিড বাড়িয়ে দিল। কিন্তু এ কি, বাইকের স্পিড বাড়ানোর সঙ্গে সঙ্গে কারটি থেমে গেল। ভুবন পিছনে নজর ফেললো না। গাড়িটি আর আসছে না। গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে মোহাম্মদ খলিল মিয়া। বয়সে বড় হলেও ছোট্ট একটা ছেলের হাতে দারুণ একটা চর খেয়েছেন তিনি। ওনার সামনে দাঁড়িয়ে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে চর দেওয়া ব্যক্তি তাওফ রহমান। মোহাম্মদ খলিল মিয়া রতন সাহেবের বিশ্বস্ত একজন মানুষ। তাওফ রাগে গজগজ করতে করতে বলল, আপনার সাহস হয় কীভাবে আমার থেকে পারমিশন না নিয়ে আমার শত্রুকে অ্যাটাক করার, তাও আবার কাপুরুষের মতো পেছন থেকে? রতন সাহেব অবাক, কিংকর্তব্য বিমূঢ়। ছেলের বয়সের তুলনায় বড় একজন মানুষের গায়ে হাত তুলল। রতন সাহেব ধমকে উঠলেন, তাওয়াফ, এ কেমন স্পর্ধা? আমার সামনে তুই আমার বন্ধুকে থাপ্পড় দিচ্ছিস? একদম কথা বলবে না তুমি? প্রতিশোধের নেশে নিজেকে নিচে নামাতেও লজ্জা করছে না তোমার? কিন্তু আমার লজ্জা আছে। আমি কখনো কাপুরুষের মতো পেছন থেকে ছুরি মারবো না। খলিল মিয়া তখন মুখ খুললেন, ওরা তোমাকে পেছন থেকে ছুরি মেরেছে, তাহলে তোমার মারতে সমস্যা কী? তাওয়াফ রাগি চোখে তাকায়। খলিল মিয়া সহসা থেমে যায়। আমি দেশে না থাকাকালীন আমার বুদ্ধিতে, আপনার বুদ্ধিতে সৌভাগ্যের গাড়িতে বিস্ফোরক ঘটানো হয়। আবার বোমানকেও কিডন্যাপ করেছিলেন, কিছু করতে পেরেছিলেন এতে? কোথায় সৌভাগ্যর একটা চুলোও ছিঁড়তে পারেনি। তুই সৌভাগ্যর হয়ে সাফাই গাইছিস? বাবার কথায় বিরক্তি স্বরে তাওয়াফ বলে, আমার এতটা খারাপ দিন আসেনি সৌভাগ্যর হয়ে সাফাই গাইব। আমি জাস্ট তোমাদের বোকামুখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি, একই ভুল আজকেও করতে চাইছিলে। খলিল মিয়া কথার বিরোধিতা করলেন, আজ কোনো ভুল হতো না, এক ধাক্কায় বোবানকে মাটির নিচে বিছিয়ে ফেলতাম। তুমি বুঝতে পারছো না তাওয়াফ, বোবান মারা গেলে সৌভাগ্য ভেঙে পড়বে। বোবান সৌভাগ্যের ডান হাত। চলবে ইনশাল্লাহ। প্রিয় দর্শক, গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।